গুড ইভিনিং সবাইকে। সবাই বলো কেমন আছো? সবাই ঝটপট করে আমায় বলো যে কেমন আছো। গুড ইভিনিং সবাইকে। ব্ল্যাক স্ক্রিন তো নয়। আচ্ছা, আমাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আর আমার কথা প্রত্যেকটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা ঝটপট একটু কমেন্ট করে জানিয়ে দাও যে হ্যাঁ স্যার আপনাকে দেখা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে, একদম বিন্দাস বলে দাও। ঝটপট একবার কমেন্ট করে জানিয়ে দাও একদম সবকিছু ঠিকঠাক, কথা আমার ভয়েস আমাকে দেখা যাচ্ছে কিনা, একদম ক্লিয়ার কিনা বলে দাও। একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের সবাইকে নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ থেকে আমাদের আবার একটা নতুন জার্নি শুরু, আবার একটা নতুন পথ চলা শুরু। আবারও বলবো সেই আমার একই কথা, তোমরা হাতটা শুধু বাড়িয়ে রেখো, বাকি কাজটা আমার উপরে ছেড়ে দাও। বাকি কাজটা আমি যেটুকু বলবো সেটুকু করো, তবে তোমরা কিন্তু সাফল্যের শীর্ষে পৌঁছাবে। আমি তার দায়িত্ব নিলাম। তো চলো, আজকে তোমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে কয়েকটা কথা তোমাদেরকে বলবো আমি। আর প্রথমে বলে দিই, এই ক্লাসটা দুটো ভাগে ভাগ হয়ে হবে। প্রথম যে অংশে আমরা বেশ কিছু কথাবার্তা বলবো, আমরা তোমাদের কিছু মানে কথা বলবো যেগুলো তোমাদের জন্য জরুরি। তোমাদের লাইফ সায়েন্স বলো, তোমাদের ওভারঅল তোমাদের যে ক্লাস 11 ক্লাস 12 তারপরের লাইফের জন্য অনেকটা বেশি জরুরি। আর তারপরের পার্টে আমরা একটুখানি পড়াশোনা করব। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, প্রথমেই আমি বলে দিই, এখন হ্যান্ড রেজ অনেকেই করছে, হ্যান্ড রেজ অপশনটা এখন বন্ধ রেখেছি। তো যারা যারা হ্যান্ড রেজ করছো, তোমাদের যা প্রশ্ন তোমাদেরকে আমি সময় দেব, সেই সময় তোমরা অবশ্যই বলবো, ঠিক আছে? আর কেমন করে কি ক্লাস করবে, কোথায় কি করবে না করবে, সমস্ত কিছু আমি এখন বলে দেবো। তো চলো শুরু করা যাক। একদম সবার প্রথমে তোমাদেরকে একটাই কোশ্চেন যে তোমরা এই নলেজ এটুটিউডের নাম, এই আমার নাম কৃষ্ণেন্দু স্যারের নাম কোথা থেকে জেনেছো? কেউ ইউটিউব থেকে হয়তো জেনেছো, কেউ কোনো স্যার হয়তো তোমাকে বলেছেন, কিংবা কোনো বন্ধু তোমাকে বলেছে। কে কোথা থেকে জেনেছো সেটা আমায় বলো, সেটা আমার জানতে খুব ইচ্ছা করে। কারণ তোমরা অ্যাকচুয়ালি জেনেছো কোথা থেকে, আমার কি চিনেছো কোথা থেকে, সেটা একবার আমায় বলো। আচ্ছা, ফ্রেন্ডের কাছ থেকে, ইউটিউব থেকে। সুবীর বলছে আমি। আচ্ছা, ইউটিউব থেকে। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, তুমি তোমার জিএফ এর কাছ থেকে জেনেছো? বাহ, তাহলে ভালো। ঠিক আছে, বেশিরভাগটাই তোমরা ইউটিউব থেকে জেনেছো। তোমাদের এই যে নামগুলো আমি দেখছি, বেশ কিছু নাম আমার পরিচিত। অ্যাকচুয়ালি তোমাদের মুখগুলো আমার কাছে পরিচিত নয়, তোমাদের নামগুলো বেশ কিছু পরিচিত, বেশ কিছু বেশিরভাগটাই অপরিচিত নাম। তো আস্তে আস্তে আমরা পরিচয় করে নেবো, আস্তে আস্তে তোমরা অনেক ক্লোজ হয়ে যাবে। এখনই ক্লোজ আছো, আরো ক্লোজ হয়ে যাবে তোমরা আমার থেকে আস্তে আস্তে, ঠিক আছে? তো একদম। আচ্ছা, প্রসেনজিতের কাছ থেকে জেনেছো। আচ্ছা, তুমি তো প্রসেনজিৎ, ইউটিউব থেকে। আচ্ছা, ক্লাস 10-এ আমার ইউটিউবে পড়তে। আচ্ছা হ্যাঁ, তোমরা অনেকেই পুরানো আছো, আমি দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে আমার পুরানো ব্যাচের স্টুডেন্ট, অভিজ্ঞান ব্যাচের স্টুডেন্ট। বাহ, ঠিক আছে, চলো। আচ্ছা, হুম, আচ্ছা, নেক্সট তোমরা জানো হয়তো, তাও তোমাদেরকে বলে দিই, তোমাদের ক্লাস কবে কবে হবে আর কিভাবে কি ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে সমস্ত কিছু বলে দেই। আচ্ছা, তোমাদের ক্লাস হবে বুধবার আর শনিবার রাত্রি 9টায়, যেমন আজকে হচ্ছে শনিবার দিন। ওকে, রাত্রি 9টার সময় তোমাদের ক্লাস হবে। আর সানডে হচ্ছে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস। সানডে যে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসটা হবে, সেটা কিভাবে হবে? তোমাদের একটা অংশ পড়ানো হবে, ধরো কিছুটা আমি বেশ কিছুটা পড়িয়ে দিলাম, তারপরে যে সানডেটা ওখানে ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে। প্রত্যেক সানডে হচ্ছে এরকমটা নয়, কারণ প্রত্যেক সানডে তোমাদের ডাউট থাকবে না। তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসটাকে কিভাবে ইউজ করবে? তোমরা এই দুদিন পড়লে, বুধবার শনিবার পড়লে, বেশিরভাগ আমি তো জানি 100% যারা পুরানো আছে তারা খুব ভালো করে জানবে যে তোমাদের ডাউট কিন্তু ক্লাসে ক্লিয়ার হয়ে যায়। তোমাদের ডাউট যা থাকে ক্লাসে ক্লিয়ার হয়ে যায়, কারণ ক্লাসে আমি এই রকম নয় যে এলাম পড়ালাম চলে গেলাম। আমি আসি, পড়াই, তোমাদেরকে ডাউট জিজ্ঞাসা করি, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করি, সমস্ত ক্লিয়ার করে দিয়ে তারপরে যাই। তারও পরে যদি কোনো ডাউট রয়ে যায়,
ধরো আমি পড়ালাম, তারপরেও কিছু ডাউট তোমাদের রয়ে গেল, মাথায় ঘুরঘুর করছে একটা ডাউট, তুমি কি করবে স্যার, খাতার মধ্যে লিখে রেখে দাও যে স্যার এই ডাউটটা আমার রয়েছে। ওকে, এই ডাউটটা আমার রয়েছে, তো খাতার মধ্যে সমস্ত রেখে দিলে, তারপরে আমি তোমাদেরকে যেদিন ডাউট ক্লিয়ারিং ক্লাসের ডেট দিলাম সেদিন এসে তোমরা ওই ডাউটটা ক্লিয়ার করে নিলে যে স্যার আমার এই ব্যাপার রয়েছে আর এই ব্যাপার। হ্যাঁ, আর ডাউট ক্লিয়ারিং ক্লাসের টাইমিংটা আমি বলে দিচ্ছি। টাইমিং তোমাদের মোস্ট প্রবাবলি, মানে ওটা তোমাদেরকে আমি টাইমিংটা তোমাদের আমি কি ব্যাচে এতে জানিয়ে দেবো, তোমাদের যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে টাইমিং কটার সময় হতে চলেছে। হতে পারে ওটা 7টা থেকে 9টা, হতে পারে ওটা 9টা থেকে 11টা। ওকে, টাইমিং আমি জানিয়ে দেব পরবর্তীকালে, মানে যেদিন হবে সেদিন আমি টাইমিং জানিয়ে দেবো যে আজকে 7টা থেকে 9টা পর্যন্ত তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে। ওকে, এইভাবে আমি টাইমিং কিন্তু জানিয়ে দেব। ক্লিয়ার? স্ক্রিনে, হ্যাঁ হ্যাঁ, অনেকে বলছো যে স্ক্রিনে নাম শো হচ্ছে, হ্যাঁ স্ক্রিনে নাম শো হবে, স্ক্রিনে নাম শো হবে। ওকে, আচ্ছা কোন গ্রুপ, কোন গ্রুপ বলতে তোমরা যেই গ্রুপে কথাবার্তা বলছিলে এতদিন, এতদিন যেই গ্রুপে তোমরা কথাবার্তা বলছিলে সেই গ্রুপে এরপর থেকে পড়াশোনা ছাড়া অন্য কোনো কথা বলবে না, একদম স্ট্রিক্ট, ওখানে পড়াশোনা ছাড়া অন্য কোনো কথাবার্তা হবে না। ওখানে তোমাদের পড়াশোনা সম্বন্ধে কোনো যদি ডাউট থাকে ওখানে জিজ্ঞাসা করতে তোমরা পারো। ওকে, আচ্ছা আমাদের ক্লাস রুটিনটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে নেক্সট তোমাদের কিছু কোশ্চেন, তোমাদের কিছু প্রশ্ন যেটা তোমরা করে চলছো অনবরত, সেই কোশ্চেন গুলো কিছু সামারাইজ ভার্সন, মানে যেগুলো তোমাদের প্রায় মানে অনেকেরই রয়েছে, তো সেই কোশ্চেন কিছুর উত্তর আমি দিতে চলেছি। ওকে, হ্যাঁ সেই কিছু কোশ্চেনের উত্তর দিতে চলেছি। ফার্স্ট হচ্ছে হ্যান্ড নোট কিভাবে তৈরি করব। হ্যান্ড নোট কিভাবে তৈরি করবো স্যার, হ্যান্ড নোটটা কি? হ্যান্ড নোটটা হচ্ছে আমি ক্লাসে যেটা পড়াবো, আমি ক্লাসে ধরো আজকে কিছু একটা পড়াচ্ছি, সেটা তোমরা আমি যেমনটা লিখবো তোমরা সেইভাবে লিখে যাবে, এটাকে আমরা বলে থাকি হ্যান্ড নোট, বা যেটাকে আমরা মেন নোটও বলতে পারি, যেটা তোমাদের মেন অস্ত্র, যেটা হচ্ছে তোমাদের মেন অস্ত্র। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ওটা সব থেকে বেশি কাজে দেবে। যারা পড়েছিলে ক্লাস 10-এ তারা খুব ভালো করে জানো যে ওর থেকে ভালো জিনিস আর কিছু হয় না, ওর থেকে ভালো পন্থা আর কিছু হয় না, ওর থেকে বেস্ট নোট আর কিছু হয় না। সে যে যত ভালো টিচারের কাছেই পড়ো, যত ভালো টিচারের কাছে ভালো নোটস নিয়ে আসো, ওর থেকে ভালো নোটস আর কিছু হয় না, যেটা আমি তোমাদেরকে তৈরি করতে শেখাই এবং তৈরি করতে শেখাই, এবং প্লাস তোমাদেরকে বুঝিয়ে দেই যে এটা এই জায়গায় লিখতে হয়, এটাকে এইভাবে লিখতে হয়, এটাকে এইভাবে ছকে করে লেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তুমি আমার খাতা আমি যেমনটা বলবো তেমনটা সুন্দর করে লিখে লিখে যাবে। ওকে, এইভাবে তোমার একটা নোটস তৈরি হবে, যেটাকে আমরা হ্যান্ড নোট বলে থাকি। এটা তোমরা তোমাদের একটা খাতায় তৈরি করবে। হ্যাঁ, তোমাদের এরপরে প্রশ্ন হচ্ছে স্যার কটা খাতা করবো, সেটা আমি একটু পরে বলছি, ওটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন হ্যান্ড নোট কিভাবে তৈরি করবো হয়ে গেল। কি কি বই কিনবো তোমরা জানো, কি কি বই কিনতে হবে। দুটো বই তোমাদের মেনলি রয়েছে, একটা হচ্ছে তোমাদের ছায়ার বই, আরেকটা তোমার সাঁতরার বই। তোমরা যে যেটা পারে কিনতে পারো, তবে যারা নিট দেবে ভাবছো তারা অবশ্যই, যেটা আমার সাজেশন, যে তোমরা সাঁতরার বইটা কেনো। আর যারা ভাবছো ক্লাস 11টা ভালো রেজাল্ট করলেই আমার হয়ে যাবে, আমার নিট দেওয়ার অতটাও ইচ্ছে নেই এখন, তাহলে আমি কোন বইটা কিনবো? ছায়ার বইটা কিনবো। স্যার এনসিআরটি কি কিনবো? হ্যাঁ, এনসিআরটি কিনতে পারো, এনসিআরটি কিনতে পারো, তুমি যদি নিট দেবে তো কিনতে পারো। তবে আমি সাজেশন করব, আমি তোমাদেরকে বলবো এখন কেনো না, বেশ কিছুটা পড়া হয়ে যাক, তারপরে দরকার পড়লে এনসিআরটি কিনবে। ওকে, আমি যখন তোমাদেরকে পড়াবো তোমাদেরকে বেশ কিছু জিনিস তোমাদেরকে বলবো, সেগুলো যদি বুঝতে পারছো, যেটা আমি একটু পরে তোমাদেরকে বলতে চলেছি, সেগুলো যদি বুঝতে পারছো, বেশ কিছু নোটস আমি তোমাদেরকে দেবো, সেগুলো যদি বুঝতে পারছো, তারপরে গিয়ে এনসিআরটি কেনো এবং পড়ার চেষ্টা করো লাইন বাই লাইন। এখন কেন এনসিআরটি কিনবো না স্যার? কারণ এনসিআরটি যদি এখন পড়তে শুরু করো কিছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না, কারণ ওখানে একটা শব্দ দেওয়া রয়েছে যেটা থেকে তোমার একটা বড় ক্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো ওটাকে একটু ভেবে চিন্তে করতে হবে। অনেকে অনেক কথা বলবে, তো তোমাকে তোমার জিনিসটা আগে ভেবে নিতে হবে যে হ্যাঁ আমি কোন পথে এগোতে চলেছি। অনেকে তোমাকে যখন 11-12 সময়টা না এমন, তোমাকে ডিস্ট্রাক্ট করার লোকের অভাব হবে না, তোমাকে ডিস্ট্রাক্ট করার লোকের অভাব হবে না, তোমাকে প্রচুর ডিস্ট্রাক্ট করার মানুষ আসবে। আর এই সময়টা এমন, ঠিক ক্লাস 10টা দিলে
তারপরে তোমার দেহে প্রচুর হরমোনাল চেঞ্জেস আসবে, যার জন্য প্লাস প্রথমত তোমার হরমোনাল চেঞ্জেস তো আছেই, আগেও ছিল, এখন আরো বাড়বে একটুখানি। তারপরে আর কি হবে বলো তো, আর যেটা হবে, তুমি এই গার্লফ্রেন্ড পটাবে, তুমি এই বয়ফ্রেন্ড পটাবে, এই সমস্ত কাজগুলো করতে লাগবে, ফলে তুমি বিভিন্ন ভাবে ডিস্ট্র্যাক্ট হতে শুরু করবে। আর যেটা তোমার ক্লাস 10 এর যে তুমি বিশাল রেজাল্ট করেছিলে সেটাকে আস্তে আস্তে খারাপ করে দেবে। তো ওই জিনিসগুলো থেকে আমাকে অ্যাভয়েড করে চলতে হবে, ঠিক আছে? তো ওই জিনিসটা আমি বললাম। তো চলো নেক্সট হচ্ছে, আমি খারাপ স্টুডেন্ট, আমি কি সায়েন্স নিয়ে ভালো পড়তে পারবো? হ্যাঁ, এটাই আমি বলতে চলেছিলাম যে আমি খারাপ স্টুডেন্ট স্যার, আমি কি সায়েন্স যদি নেই আমি কি ভালো রেজাল্ট করতে পারবো? এই প্রশ্ন অনেকের রয়েছে যে স্যার খারাপ স্টুডেন্টরা কি সায়েন্স নিলে ভালো রেজাল্ট করতে পারবে? দেখো, প্রথমত খারাপ স্টুডেন্টের কোনো ডেফিনেশন হয় না। খারাপ স্টুডেন্টটা কি? খারাপ স্টুডেন্ট মানে কি? সে পড়লে মনে রাখতে পারে না। কেন মনে রাখতে পারে না? সে একটা হিন্দি বই দেখে এসে গড় গড় করে বলে দিতে পারে যে কোনটার পরে কি হয়েছিল, তাহলে একটা পড়া কেন মনে রাখতে পারে না? এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। আমরা ভেবে নেই যে আমরা খারাপ স্টুডেন্ট, যেটার জন্যই আমরা ভেতর থেকে তো ভেবে নিয়েছি আমি পারবো না। তাহলে পারবো কি করে? দেখো, আমাদের আইকিউ লেভেল প্রায় সবারই একই রকম। আমরা মাথার যে ধারণ ক্ষমতা প্রায় সবার একই রকম, কারো 19-20, কিন্তু কে কতটা কাজে লাগাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে তুমি সায়েন্সটা নিতে পারবে কিনা। তুমি যদি বেশি করে কাজে লাগাতে পারো, তুমি আগে কি পড়েছো ভুলে যাও, এখন যদি তুমি বেশি করে কাজে লাগাতে পারো, ভালোভাবে ওটা মাথাটাকে কাজে লাগাতে পারো, তাহলে তুমি কিন্তু সায়েন্স দুর্দান্ত টানবে। অনেক স্টুডেন্ট আমি দেখেছি, প্রচুর স্টুডেন্ট দেখেছি যারা ক্লাস 10-এ 9-এ অতটাও ভালো রেজাল্ট করতে পারেনি, কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে দারুণ রেজাল্ট করেছে। কারণ তারা বুঝে গেছে যে এখন আমি যদি ভালো রেজাল্ট না করতে পারি তো আমার পরবর্তীকালটা একদম শেষ হয়ে যাবে, পরবর্তীকালে আমি আর এগোতে পারবো না। এই বোঝাটা সব থেকে বেশি জরুরি। তারপরে তোমার মাথা অটোমেটিক অ্যাড্রিনালিন ক্ষরণ করবে আর তোমার পড়া অটোমেটিক হবে। তো ওই জিনিসটাকে মাথাকে ওটাকে বোঝাতে হবে যে হ্যাঁ তুমি পারবে। তুমি খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্ট, ইট ডাজ নট ম্যাটার। হ্যাঁ, হয়তো তোমার একটু বেশি পড়তে হবে, কিন্তু তুমি পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট, পড়তে গিয়ে যদি কোনো ডাউট থাকে, ধরো পড়ছো স্যার, ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে? হ্যাঁ আছে। ধরো আমি পড়ছি স্যার, ধরুন আমি পড়ছি কোন রাত্রেবেলা, আমি আপনার কোনো ক্লাস মিস করে গেছি, তো রাত্রেবেলা আমি ভিডিওটা বসে বসে দেখছি। তো সেই যে ডাউটটা রয়ে গেল, ধরো একটা ডাউট আছে আমার, সেই ডাউটটা কি করব? তো সেই ডাউট একটা যেটা, সেটা তুমি কি করবে, তোমাদের দেখবে চ্যাট বক্সে, তোমাদের অ্যাপে চ্যাটে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে গ্রুপটা রয়েছে আমাদের ক্লাস 11-এর যে গ্রুপটা রয়েছে, আরেকটা রয়েছে নলেজ এ টু জেড। মানে একটা দেখবে মানে নলেজ এ টু জেড বলে একটা অংশ আছে যেখানে তোমাকে প্রথম যেটা থেকে মেসেজ গেছিল হাই অমুক, ওটাতে গিয়ে তুমি বলবে যে স্যার এই জায়গাটা আমি পারছি না, ওই মেসেজটা ডাইরেক্ট আমার কাছে এসে পৌঁছাবে এবং আমি তোমাকে উত্তর দেবো। হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে লাভ নেই, হোয়াটসঅ্যাপ আমি কবে দেখি কখন দেখি তার কোনো ঠিক থাকে না। ওইখানে যদি তুমি জিজ্ঞাসা করো, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি পারবো তোমার উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? কিভাবে তোমরা ওই ডাউট ক্লিয়ার করবে বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লাসে কিভাবে পড়ানো হবে। মানে আমি তোমাদেরকে কিভাবে পড়াবো সেটা তোমাদেরকে এখন বলতে চলেছি। ক্লাসে কিভাবে পড়াবো, যে তোমরা এতক্ষণ যে জিজ্ঞাসা করেছো যে স্যার কটা খাতা করতে হবে, তো তার প্রশ্নের উত্তর এটা। যারা দেখো আমাদের এখানে যারা স্টুডেন্ট রয়েছে তারা মেনলি দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা যে বোর্ড এক্সাম দেবে, তারা কোন একটা বোর্ড এক্সাম দেবে, আরেকটা স্টুডেন্ট রয়েছে যারা কি দেবে, নিট দেবে। ঠিক আছে, নিট প্লাস বোর্ড। আচ্ছা, একটা আমাদের বোর্ডের জন্য রয়েছে, আচ্ছা একটা আমি বোর্ড বি লিখে রাখলাম, একটা হচ্ছে নিট দেবো আমরা। ঠিক আছে, নিট প্লাস বোর্ড দেব। আচ্ছা, যারা নিটের জন্য পড়বে ভাবছো তারা কটা খাতা করব? আমরা 3টা খাতা করব। যারা বোর্ডের জন্য পড়বো তারা আমরা 2টো খাতা করব। বুঝে গেছো কটা খাতা করতে হবে, কটা ব্যাপার? এইবারে যে স্যার আমরা যে 2টো খাতা করব, 2টো খাতাতে কি কি লিখব? প্রথমত ফার্স্ট খাতাতে আমি কি লিখবো,
ফার্স্ট খাতাতে আমি লিখবো ক্লাসে যেটা পড়ানো হবে। ক্লাসে আজকে আমি যেটা পড়ালাম, ধরো আজকে আমি পড়ালাম যে জীব কাকে বলে, জীবের বৈশিষ্ট্য কি কি, সেই জিনিসটা আমি যেভাবে লিখবো এটা তোমার সুন্দরভাবে লেখা থাকবে। এখানে তুমি বিভিন্ন ধরনের কালি ইউজ করে, বিভিন্ন ধরনের পেনের কালি ইউজ করতে পারো, দিয়ে লিখবে যাতে দেখতে সুন্দর হয় খাতাটা, তোমার যাতে পরবর্তীকালে পড়তে ভালো লাগে। ওটা থাকবে ওয়ান লাইনারের মতো সুন্দর করে লেখা থাকবে। স্যার আরেকটা খাতায় কি থাকবে, তোমাদের এক একটা পোরশন যখন আমার পড়ানো হয়ে যাবে সেই পোরশন থেকে কি কি শর্ট কোশ্চেন আসতে পারে। তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে কত নাম্বারের, 35 নাম্বারের। ফার্স্ট সেমে তোমাদের 35 নাম্বারের পরীক্ষা হবে, যেটা হবে পুরোটাই এমসিকিউ। ওকে, সেজন্য তোমাদেরকে আমি যেটা পড়ালাম সেখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে তার একটা লিস্ট, মানে তার একটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফ দিয়ে দিলাম, তুমি কি করবে, স্যার পিডিএফ তো দিয়ে দিচ্ছেন, তাহলে প্রিন্ট আউট করে নিয়ে চলে আসবো। দেখো প্রিন্ট আউট করা পিডিএফ প্রিন্ট আউট হয়ে রয়ে যাবে। তুমি কি করবে, তুমি যেটা করবে সেটা একটা খাতায়, যে খাতাটা রয়েছে সেই খাতায় সবার প্রথমে প্রশ্নগুলো টুকে নেবে। প্রশ্নগুলো টুকলে, ঠিক আছে, প্রশ্নগুলো তুলে নিলে, প্রশ্নগুলো তোলার পরে তুমি নিজে থেকে উত্তর লেখার চেষ্টা করো। নিজে থেকে উত্তর লেখার চেষ্টা করলে, নিজে থেকে যখন উত্তর লেখার চেষ্টা করবে, বেশ কিছু পারবে বেশ কিছু পারবে না, তারপরে ওই পিডিএফ দেখে দেখো যে তোমার উত্তরগুলো কোথায় কোথায় ভুল যাচ্ছে, সেই জায়গাগুলো আবারও তুমি ওই পিডিএফ এ ওখানে লিখে নাও যে হ্যাঁ কোথায় কোথায় ভুল যাচ্ছে। তারপরে এই খাতাটা খোলো এবং পড়ে নাও ওই জায়গাগুলো, কেন ওই জায়গাগুলো ভুল যাচ্ছে। ওকে স্যার বই কি পড়তে হবে, হ্যাঁ বই পড়তে হবে। বই পড়লে খুবই ভালো হয়। সেটা হচ্ছে এই যে নোটটা তুমি তৈরি করলো যেদিন আমি পড়ালাম, সেই দিনে তুমি এই নোটটাও পড়তে পারো, কিংবা বইয়ে যে অংশটা রয়েছে ওই অংশটা আরো একবার পড়ে নাও, তাহলে জিনিসটা অনেকটা ঝালাই করা হয়ে যাবে। ওকে, পড়ানোর পরে তোমাকে আবার রিভাইজ করতে হবে, তবে গিয়ে তোমার পড়াটা ভালো হবে। আচ্ছা যারা নিট দেবে তারা কি করবে, তাদের তো এই দুটো খাতা আছেই, ঠিক আছে, এই দুটো খাতা তো তাদের লাগছেই, আরেকটা খাতায় কি হবে, স্যার আরেকটা খাতা যেটা তৈরি করব, আরেকটা যে খাতা তৈরি করব তাতে কি লেখা থাকবে, তাতে নিটে আসা, নিটে যেগুলো আসতে পারে এমন কিছু ওয়ান লাইনার, ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, ওয়ান লাইনের আমি পিডিএফ দিয়ে দেবো, এবং ক্লাসে অবশ্যই সেগুলো ক্লাসে বোঝানো হয়ে গেছে আমার অলরেডি, কিন্তু সেগুলো নিটের জন্য বেশি জরুরি। ঠিক আছে, নিটের জন্য যেগুলো আসতে পারে এরকম কিছু ওয়ান লাইনার আমি দিয়ে দেবো, যেই ওয়ান লাইনার থেকে প্রশ্ন আসে সাধারণত। ঠিক আছে, সেই জিনিসগুলো আমি দিয়ে দেবো, এবং সেগুলো তোমার এই 3য় নম্বর খাতায় থাকবে, যেগুলো তোমাকে নিটের জন্য সম্পূর্ণভাবে হেল্প করতে চলেছে, এবং ওখান থেকেই কোশ্চেন আসবে। তোমাদের যে এনসিইআরটি আছে, সেই এনসিইআরটি থেকে বেশ কিছু, মানে এনসিইআরটির কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো এখানে থাকবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এখান পর্যন্ত কি কারো কোনো ডাউট আছে যে স্যার কি ব্যাপার বুঝতে পারলাম না, এরকম কিছু আছে? বলো, কারো কোনো কিছু ডাউট আছে তোমাদের? আর কারো কিছু কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই হাত তোলো এবং আমাকে ডাউট জিজ্ঞাসা করে নাও ঝটপট করে, বলো। আচ্ছা তোমরা যারা হাত তুলে আছো তোমাদের কি কোনো ডাউট আছে? তোমরা যারা হাত তুলে আছো, ধরো সৌমি, অঙ্কিত, বিকাশ, তারপরে শামিনুন, আচ্ছা তারপরে বিষ্ণু, তোমাদের কি কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে তাহলে হাত তুলে থাকো, নাহলে হাত নামিয়ে দাও। আচ্ছা রোহিত বলো। হ্যালো রোহিত। হ্যাঁ বলো। বলছি নিটের খাতাটা কি কি লিখবো? নিটের খাতাতে তোমার থাকবে ওয়ান লাইনার, ঠিক আছে, বেশ কিছু ওয়ান লাইনার, বেশ কিছু কোশ্চেন যেগুলো আমি দিয়ে দেবো সেগুলো ওখানে থাকবে, কিংবা আমি যখন পড়াতে গিয়ে বেশ কিছু কোশ্চেন আমি করাবো সেগুলো ওখানে থাকবে। ঠিক আছে, সেগুলো তোমার মেইনলি 2 নম্বর খাতায় থাকবে। নিটের খাতার জন্য আমি যেগুলো পিডিএফ এ দেবো সেগুলোই বেস্ট। ঠিক আছে, সেগুলো অবশ্যই ইংলিশ ভার্সনে থাকবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর হ্যাঁ যেটা আমি এক্ষুনি আমার এতে এলো, সেটা হচ্ছে আমি পড়াতে গিয়ে বেশ কিছু কোশ্চেন দেবো,
আমি পড়ালাম কিছুটা, সেখান থেকে বেশ কিছু কোশ্চেন আমি আলোচনা করব, সেগুলো আমার এই 2 নম্বরটার খাতাতে থাকবে। ঠিক আছে, 2 নম্বর খাতায় থাকবে, যে ওভারঅল ওখানে যত কোশ্চেন আছে সেগুলো থাকবে। কোশ্চেন থাকবে, উত্তর থাকবে, কোশ্চেন থাকবে, উত্তর থাকবে। ঠিক আছে, আমরা পড়ছি প্লাস প্র্যাকটিস করছি। আচ্ছা হ্যাঁ, প্রলয় বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি কোনো বই না পড়ে আপনার নোটস পড়লে বোর্ডের পরীক্ষা দেওয়া যাবে তো? হ্যাঁ দেখো দেখো দেখো, আমি বলছি আমার আমার নোটস পড়লেই হয়ে যাবে। নোটস বলতে আমি যেগুলো দেবো সেগুলো পড়লেই হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় একটা বই রাখাটা বেটার। ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু তাও একটা তোমার সাপোর্টের জন্য একটা বই রাখতে হবে। হ্যাঁ স্যার। আর স্যার তুমি আমার, ক্লাসগুলো আর কোনো ক্লাস যদি স্যার আপনার মিস হয়ে যায় লাইভ, তাহলে কি ডাউনলোড করে আমি হ্যাঁ অফলাইনে দেখতে হ্যাঁ পারবো? একটা ব্যাপার, হ্যাঁ আমাদের যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তোমাদের, তাহলে তুমি সেটা পরবর্তীকালে রেকর্ডেড থাকবে, রেকর্ডেড দেখতে পাবে, প্লাস তোমরা ওই ফোন স্টোরেজে ডাউনলোড করে নিতে পারবে। হয়তো তোমার ইন্টারনেটের সমস্যা, রাত্রেবেলা তোমার ইন্টারনেট বেশি আছে, তো ওখানে ডাউনলোড করে রাখা, তাও পরে তুমি দেখবে। ওকে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা অঙ্কিত বলো, অঙ্কিত বলো। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে এনসিআরটি যে আছে না, এনসিআরটি টা কি লাইন বাই লাইন পড়তে হবে? হ্যাঁ এনসিআরটি লাইন বাই লাইন পড়তে হবে। স্যার বলছি কি নেটের সিলেবাস আর বোর্ডের সিলেবাস কি একই? দেখো নিটের সিলেবাস আর বোর্ডের, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন, নিটের সিলেবাস আর বোর্ডের সিলেবাস কি একই? বোর্ডের সিলেবাস আর নিটের সিলেবাস প্রায় একই, কিন্তু বোর্ডে বেশ কিছু অংশ আছে যেটা নিটে নেই। বোর্ডে বেশি আচ্ছা আছে, নিটে কম আছে। হুম। আচ্ছা। হ্যালো ইন্দ্রাণী, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এখন থেকে কিভাবে পড়াশোনা করলে মানে করতে হবে সেই বিষয়টা রুটিন বলে দেবেন স্যার, মানে কিভাবে আচ্ছা ঠিক করলে আছে, ওটা আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলবো, এরপরে আমি বলবো। ঠিক আছে, হ্যাঁ স্যার এই এখন বিষয়টা থেকে আমি বলে দেবেন। কিভাবে করবো, হ্যাঁ 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 অবশ্যই বলে দেবো। ঠিক আছে চলো। আচ্ছা স্যার। হুম, দেবাশিস শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার নিট কি একান্ত দেওয়া প্রয়োজন এখন? হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন, নিট কি দেওয়া প্রয়োজন? দেখো তোমার যদি মনে হয় যে হ্যাঁ স্যার আমি ডাক্তার হতে চাই, আমি এবার মন থেকে ডাক্তার হতে চাই, তাহলে নিট দাও। ঠিক আছে, নিট দাও। যদি তোমার ওটা মনে তো হচ্ছে না যে না, হ্যাঁ বলো। পরে তো দিতে পারি, এখন যদি না দিই? হ্যাঁ অবশ্যই পরে দিতে পারো, কিন্তু এটা আমি তো বলবো এখন থেকেই প্রিপারেশন করো। দেখো নিটের জন্য তো আলাদা কিছু পড়তে হচ্ছে না, নিটের জন্য তো আলাদা বিশাল কিছু পড়তে হচ্ছে না। তুমি আমি যেটা পড়াবো ওটাই পড়ো, ওটা পড়লেই তোমার নিটের জন্য প্রিপারেশন হয়ে যাবে। তোমাকে আলাদা কিছু পড়তে হবে না যে নিটের জন্য আমাকে আহামরি কিছু পড়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এটাই পড়ো, তুমি ক্লাসের পড়াটাই ভালো করে করো, তাহলেই কিন্তু তুমি নিটের জন্য অনেকটা রেডি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, স্যার। হ্যাঁ ঠিক আছে চলো। ঠিক আছে চলো, দেবাশিস, দেবাশিস বলো। দেবাশিস শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার স্যার নিটের জন্য কি আলাদা বই কিনতে হবে না আপনার নোটেই হবে? এই নোটেই হবে, আলাদা বই কেনার প্রয়োজন নেই। এর জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে এনসিআরটি, আর এটা ভালো করে বোঝা। কে জিনিসটা ভালো করে বোঝো, এনসিআরটি পড়ো, তাহলে নিট ক্লিয়ার। হ্যাঁ তুমি বলছো বোর্ড আর নিট দেবে, হ্যাঁ দাও না। প্রথম বছর দিয়ে দেখো যে হ্যাঁ তোমার কতটা ক্ষমতা, তুমি কতটা এতদিন প্রিপেয়ার হয়েছো। ঠিক আছে, দাও, প্রথম দিন দাও নিটটা। ঠিক আছে, বোর্ড এক্সামে কিভাবে 35-এ 35 পাবো, এইবারে হচ্ছে আমাদের কোশ্চেন যে স্যার বোর্ড এক্সামে কিভাবে 35-35 পাবো। এখন থেকে স্যার কিভাবে পড়লে আমি নিট এক্সামটা সহজে মানে নিট এক্সামের জন্য আমি প্রিপেয়ার হয়ে যাবো, নিট এক্সামটা ক্র্যাক করতে পারবো। স্যার এখন থেকে আমি কিভাবে পড়বো? দেখো তুমি সায়েন্সে পড়ছো, তুমি বোর্ড এক্সামের জন্য পড়ো কিংবা নিট এক্সামের জন্য পড়ো, তোমার এখন একটাই মূল মন্ত্র হবে। কি মন্ত্র বলো তো? একটাই মন্ত্র হবে, সেটা হচ্ছে ডেলির পড়া আমাকে ডেলি করতে হবে, প্রতিদিনের পড়া আমাকে প্রতিদিন করতে হবে। যদি যদি কোনোভাবে একদিনের পড়া মিস হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আগে আমরা যে জীবন বিজ্ঞানটা পড়তাম, জীবন বিজ্ঞান বইটা পড়তাম, হ্যাঁ সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এটা এতদিন পর্যন্ত পড়ে এসছি এটা। এইবারে এখন আমাদেরকে পড়তে হচ্ছে কোন বইটা বলতো? এটা। ঠিক আছে, যথেষ্ট বড় বই, তো যথেষ্ট বড়, যথেষ্ট লেন্থের বই। এবারে তোমার যদি মানে একদিনের পড়া, ভাবছো যে আমি এখন পড়বো না, ঠিক আছে এই তো স্কুল থেকে এলাম এখন পড়বো কেন, এই তো টিচারের কাছে পড়ে এলাম এখন পড়বো কেন, এইসব এখন ভুলে যাও, এইসব ভুলে যাও।
এইসবের দিন শেষ হয়ে গেছে। মাধ্যমিক পর্যন্ত এরকম করেছো, ঠিক আছে, এরপর থেকে তোমার একটাই রুলস হবে, সেটা হচ্ছে ডেলির পড়া ডেলি করা। তুমি টিচারের কাছে পড়ে গেলে, আমার কাছে তুমি পড়লে, 2 ঘন্টা পড়লে, তারপরে ওই পড়াটাই তুমি যেটা খাতায় লিখেছো সেটা তোমাকে একবার রিভাইজ করতে হবে। পড়া হয়ে গেল, কিছুক্ষণ তুমি রেস্ট নাও, আমার 9টা থেকে ধরো 11টা পর্যন্ত ক্লাস হলো, কিছুক্ষণ রেস্ট নাও, তারপরে ওই যেটা পড়েছো, যেটা আমি লিখিয়েছি, খুব বেশি পড়িয়ে দেইনি, সেই জিনিসটা তোমাকে একবার রিভাইজ করতে হবে যে হ্যাঁ স্যার এটা বলেছিলেন, ঠিক আছে, এটা এই জিনিসটা, ঠিক আছে, এটা এই জিনিসটা, এইভাবে করে তোমাকে গোটা জিনিসটাকে রিভাইজ করতে হবে। ঠিক আছে, যদি তুমি তুমি প্রত্যেকটা বিষয়, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা জিনিসকে এইভাবে রিভাইজ করো, তাহলে কারোর ক্ষমতা নেই তোমাকে ভালো নাম্বার থেকে আটকাবে। তোমাকে প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে এবং রিভাইজ চালিয়ে যেতে হবে। তবে এটা নয় যে আজকের পড়াটা করলাম আমি স্যার, আজকের পড়াটা রিভাইজ করেছি, 3 দিন আগে যেটা করেছিলাম সেটা আমি রিভাইজ করবই না। আর না, তোমাকে রিভাইজ করেই যেতে হবে, রিভিশন করতে হবে। ওই রিভিশনটাই তোমাকে পরবর্তীকালে বেটার নাম্বার দেবে। এই রিভিশনটা তোমার জন্য খুবই জরুরি। প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে রিভিশন করতে হবে, খুব জরুরি। এই সময়টা না এমন একটা ক্রিটিক্যাল সময়, যেটা তোমাদেরকে বলেছিলাম যে এই সময় তোমাকে অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে যেতে হবে, অনেকটা বেশি অ্যাক্টিভ হতে হবে। আর এই সময় এমন একটা সময় না, এটা তোমার খুব ভাইটাল সময়, নাই তো এটা এমন একটা ভাইটাল সময় যেটা তোমাকে হয় অনেক উপরে তুলবে, নাহলে অনেক নিচে নামিয়ে দেবে। কেন বলো তো? এই সময়টা আমি একদম সোজা কথা, সুন্দর মানে একদম সোজা কথা বলছি, এই সময় যদি তুমি নিজের পড়াটা, নিজের কাজটা ভালো করে করো, তাহলে তুমি উপরে উঠে যাবে। দেখো ক্লাস 11 অনেকে কি করে, ক্লাস 11টাকে বাঁধন ছাড়া করে দেয়। কারণ কি, তুমি দেখবে তুমি কাউকে না কাউকে, তোমাকে এতদিন হয়তো বলেও দিয়েছে কেউ না কেউ, যে আচ্ছা তোমরা বলো তো, তোমাকে কেউ কি বলেছে এই জিনিসটা, যে ক্লাস 11 যে রেজাল্টটা, ঠিক আছে, ক্লাস 11 যে রেজাল্টটা, ওটা তো উচ্চ মাধ্যমিকে থাকবে না, ক্লাস 11টা মোটামুটি পাস করলেই হবে। এটা কি তোমাকে এতদিন কেউ বলে দিয়েছে? কেউ কি বলেছে যে হ্যাঁ এটা মোটামুটি পাস করলেই হবে, 12টা তোকে ভালো করে পড়তে হবে, তবে গিয়ে তুই ভালো কলেজ পাবি? কেউ কি বলেছে? কারো না কারো কাছ থেকে এখন হয়তো শোনোনি, 2 দিন পরে তুমি শুনতে পাবে যে হ্যাঁ এই তো নুদরতকে অলরেডি বলে দিয়েছে, আরো আচ্ছা আমার, হ্যাঁ অনেকেই বলে দিয়েছে, সুবীরকেও বলেছে, ঠিক আছে, অনেকেই বলেছে, এই তো দেবাশিস, অনেকে রয়েছে। এই যে তোমার মাথার ভেতরে ঢুকিয়ে দিল না ক্লাস 11টা তোকে ভালো করে পড়তে হবে না, এখানেই সবকিছু শেষ। দেখো, যেই বলুক, যেই যাই করুক, যত বড় স্টুডেন্টই এসি বলুক, যত ভালো স্টুডেন্ট এসি বলুক যে ক্লাস 11টা তোকে ভালো করে পড়তে হবে না, ক্লাস 12 গিয়ে তুই দেখিয়ে দিবি, তবে সেটা জানবে একদম ঠিক না। কারণ কি, দেখো তুমি এতদিন একটা গতিতে পড়ে এসেছিলে, তুমি দুম করে 1 বছর পড়ছো না, তারপরে ওই গতিটা তুমি আর পাবে না। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তুমি ক্লাস 11 যদি তুমি ভালো রেজাল্ট করো, ক্লাস 11 যদি তুমি ভালো রেজাল্ট করো, ক্লাস 12 তোমার রেজাল্ট ভালো হবে, এটা আমি 100% শিওর। ক্লাস 11 যদি তুমি ভালো রেজাল্ট করো, ক্লাস 12 তোমার রেজাল্ট ভালো হবেই হবে। কেন হবে স্যার? কারণ তুমি জানো, তোমার গতিটা জানো, কিভাবে পড়লে ভালো রেজাল্ট হবে তুমি জানো, তুমি শিখে গেছো। আর যদি তুমি ক্লাস 11 এবং 12 ভালো করে পড়ে নাও, তুমি নিট এক্সাম দাও, যাই এক্সাম দাও, সেটার জন্য তুমি কিন্তু অনেকটা রেডি হয়ে গেছো। বুঝতে পেরেছো? তাহলে ক্লাস 11টাকে তুমি কখনো হালকা দেবে না। অনেকে বলবে ক্লাস 11 দরকার নেই, ক্লাস 11 দরকার নেই, একদম না। খুব ভালো করে ওই ক্লাস 11টাকে পড়তে হবে। ক্লাস 11 এতটা সজাগ, এতটা মানে আমাদের কি হয় বলতো, যে সবাই বলে দিয়েছে ক্লাস 11 দরকার নেই, তারপরে এই সময় কি হয়, আমি স্কুলে এখন দাদা হয়ে গেছি, তাই না, হয় ক্লাস 11 12 এর দাদা ওরা, তুমি এখন দাদা হয়ে গেছো, তুমি সায়েন্স নিয়েছো সবাই, তুমি গট করে আর্টসের রুমের কাছ দিয়ে যাবে, ঠিক আছে, সেখানে আর্টসের রুমে কত মেয়ে আছে, হ্যাঁ ছেলেদের কথা বলছি, আর্টসের রুমে কত মেয়ে আছে, মেয়ে দেখবে, এই সমস্ত কাণ্ড কারখানা এই সময় বেশি হয়, প্রেম করবে, এই সেই হেনা তেনা, আর এটাই আস্তে আস্তে তোমাকে নিচের দিকে নিয়ে আসবে। বলেছিলাম না, এই 11 12 টাইমটা এতটাই ভাইটাল, হয় তোমাকে উপরে নিয়ে যাবে, নাহলে নিচে নিয়ে যাবে।
বেশিরভাগ স্টুডেন্টই ওই নিচের দিকে গতিতে আসে, ওপর দিকে যায় কয়েকজন স্টুডেন্ট মাত্র। এই জিনিসটা থেকে সব সময় দূরে থাকো। এই সময় প্রেম আসবে, স্বাভাবিক জিনিস। এই সময় প্রেম আসাটা স্বাভাবিক জিনিস, এটা তোমাদের হরমোনাল চেঞ্জ, তোমরা জানো, তোমাদেরকে আমি পড়িয়েছি। তো একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। অ্যাভয়েড না করতে পারলে সবার আগে প্রায়োরিটি দাও তোমার পড়াকে। আমি আগে পড়াশোনা করব, স্যার যেটা বলেছেন সেটা করব, তারপরে গিয়ে আমি আমার ওই হ্যালো সোনাবাবু খেয়েছো এই সমস্ত করব। তাহলে সবার আগে প্রায়োরিটি আমি পড়াকে দেব। বুঝতে পেরেছো? ঠিক আছে, এই সময়টা খুব ভাইটাল। এই সময় তোমাকে কেউ বলবে না, কেউ আটকাতে যাবে না। তোমার বাবা মা তোমাকে যখন বলবে না, বাবু এখন পড়ি, এখন তুমি মোবাইলটা ঘাঁটিস না, বাবু এখন তুই এটা করিস না, বাবু তুই ওই ছেলেটার সাথে ঘুরছিলি, ওই ছেলেটার বাইকে ঘুরছিলি, ওই কথাগুলো না কাঁটার মতো বিঁধবে। কিন্তু ওই কাঁটাগুলো তোমাকে পরবর্তী জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর কেউ যদি ওই কাঁটাগুলোকে তুলে ফেলার চেষ্টা করো, আজকে তুমি কাঁটাগুলো তুলে দিলে 10 বছর পরে ওই কাঁটাগুলো অনেকটা বড় হয়ে গিয়ে এমন গাঁদবে পিছনে যেটা তুমি সহ্য করতে পারবে না। তো এখন থেকে লেগে পড়ো। ওই কাঁটাগুলো তোমার জন্য কোনো অভিশাপ নয়, এগুলো কোনো খারাপ জিনিস নয়। কাঁটাগুলো হচ্ছে তোমার এক একটা আশীর্বাদ। ওই কাঁটাগুলো তোমাকে দিয়েছে, এটা তোমার ভালোর জন্য, তোমার আশীর্বাদ। এগুলোকে তুমি গ্রহণ করো যে হ্যাঁ, বাবা আমাকে বলেছে, আমার ভালোর জন্য বলেছে। টিচার যখন বলতে আসবে মনে হবে যে স্যার আমাকে কেন বলছেন, আমি কি ছিলাম ওখানে, আর কি কেউ থাকেনি, ওই মেয়েটাও তো ছিল, ওকে কেন বলছেন? আরে তোমাকে বলছে, তোমার ভাগ্য ভালো বলছে। এখন টিচাররা কিছু বলতে চায় না। তো এই জিনিসগুলো খুব খেয়াল রাখো, আর যেমনটা বলবো তেমন ভাবে পড়ো, তাহলে কিন্তু তুমি বেস্ট রেজাল্ট করবে। তোমাকে বেস্ট রেজাল্ট করতেই হবে। ওকে, তো চলো একদম যেইভাবে পড়েছো সেইভাবেই কন্টিনিউটি বজায় রেখে পড়ো। এখন কয়েকদিন তো আমরা ঘুরে নিয়েছো অলরেডি, এবারে পড়ায় ফিরে এসো বাবা, এবারে পড়তে শুরু করো। খুবই সোজা। দেখো 11-12 খুব কঠিন না, খুব কঠিন না, একদমই না। সায়েন্স খুব কঠিন না, খুবই সোজা। কিন্তু তোমাকে যেটা বললাম, ডেলির পড়া ডেলি করতে হবে, তাহলে একটুও কঠিন লাগবে না। তুমি এখন প্রথম পাটা দিয়েছো, প্রথম পা যে দিয়েছো, প্রত্যেকটা পায়ের টিপ যেন শক্ত হয়, প্রত্যেকটা পায়ের টিপ যেন শক্ত হয়। আর টিপ শক্ত হবে তখনই যখন তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন করবে এবং আস্তে আস্তে করে এগিয়ে যাবে। একদিনে বিশাল কিছু করে ফেলতে পারবে না 11-12 গিয়ে। বুঝতে পেরেছো? চলো নেক্সট, তোমাদের কোশ্চেন অ্যান্সার নেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোমাদের এরপরে যেটা আমি করাবো, তোমাদের কিছুটা পড়াশোনা আমি করে নেই। আমরা অনেক বললাম তোমাদেরকে, আশা করছি আর কারো কোনো ডাউট নেই। তো চলো আমরা বেশ কিছুটা পড়াশুনো করে নিই এবারে। ওকে, আচ্ছা, তোমাদের 11-এর তোমরা জানোই যে তোমাদের সিলেবাস কেমন কি রয়েছে, তোমরা সবাই জানো। তাও তোমাদেরকে বলে দিই, তোমাদের যে 3টে যে ইউনিট রয়েছে, ঠিক আছে, তোমাদের 3টে ইউনিট রয়েছে। জানো তো তোমাদের 3টে ইউনিট রয়েছে বলে? ঠিক আছে, 3টায় ঘুমাও, 9টায় ওঠো। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমাদের 3টা ইউনিট রয়েছে। তো 3টা ইউনিটে তোমাদের টোটাল 10টা চ্যাপ্টার রয়েছে। আজকে আমরা শুরু করতে চলেছি জীবজগতের বৈচিত্র্য। ঠিক আছে, জীবজগতের বৈচিত্র্যের আবার 4টে, জীবজগতের বৈচিত্র্য 4টা অধ্যায় বা 4টা চ্যাপ্টারে ভাগ আছে। কি কি ভাগ আছে একবারে সুন্দর করে বলে দেই। জীবজগৎ, দ্য লিভিং ওয়ার্ল্ড, এখানে কি আছে? এখানে আছে, তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, কি বলতো? 9 এবং 10 দুটো মিলে ওখানে রয়েছে, ওখানে একটু খিচুড়ি রয়েছে 9-10। ঠিক আছে, কি রয়েছে? প্রথমত রয়েছে হোয়াট ইজ লাইফ, মানে লাইফটা কি, মানে তুমি একজন জীবিত মানুষ, তোমাকে আমি জীবিত বলবো কেন, বা জীবের বৈশিষ্ট্য ছোটবেলায় পড়েছো, জীবের বৈশিষ্ট্য কি হয় ওইটাই রয়েছে। তারপরে জীব মানে জৈব বৈচিত্র্য রয়েছে, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জৈব বৈচিত্র্য কেন ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, হটস্পট, এই সমস্ত জিনিসগুলো এই প্রথম যে অংশটা ওটাতে রয়েছে। তারপরে যে জীবের শ্রেণীবিন্যাস, এটাও পড়েছো ক্লাস 9-এ। 5 রাজ্য শ্রেণীবিন্যাস পড়েছো, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, তারপরে প্লান্টি আর অ্যানিমেলিয়া। এই হচ্ছে আমাদের 4টা চ্যাপ্টার নিয়ে প্রথম ইউনিট।
আজকে আমরা পড়তে চলেছি প্রথম ইউনিটের প্রথম অংশ, দা লিভিং ওয়ার্ল্ড। দা লিভিং ওয়ার্ল্ড। চলবে স্যার, এগুলো আবার কি? এটা হচ্ছে দা লিভিং ওয়ার্ল্ডের তোমাদের ক্লাস 11-এ, দা লিভিং ওয়ার্ল্ডের সিলেবাসে যেগুলো রয়েছে সেটা। প্রথমেই রয়েছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, তারপর রয়েছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, 3টি ডোমেন, ট্যাক্সোনমি, এই সমস্ত রয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে বলবো। কিন্তু অদ্ভুত জিনিস, তোমরা যদি বই খোলো প্রথমেই যেটা দেখতে পাবে জীব কাকে বলে, যেটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়। স্যার তাহলে এটা কি পড়বো? হ্যাঁ পড়ো। জীবন বিজ্ঞান পড়তে যাচ্ছ, বায়োলজি পড়তে যাচ্ছ, এতদিন জীবন বিজ্ঞান যেটাকে বলেছিলাম এখন সেটা বায়োলজি হয়েছে, তো বায়োলজি পড়তে যাচ্ছ, জীব কাকে বলবে জানবে না? তো সেটা আজকে আমরা পড়বো, যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় কিন্তু বইতে দেওয়া রয়েছে, আমরা পড়বো ওটাকে। ঠিক আছে, ওটাকে আমরা পড়বো আজকে, যে ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম, মানে লিভিং অর্গানিজম আমি কাকে বলবো, কেন, তাকে কি জন্য বলবো। ঠিক আছে, এটা আজকে আমরা পড়তে চলেছি। স্যার এটা কি নিটে আছে? এটা নিটেও নেই, নিটের সিলেবাসে আগে ছিল, এখন আর নাই, ওটাকে হাটিয়ে দিয়েছি। ওকে চল। আচ্ছা, একটা জীবকে আমরা কখন জীব বলবো? দেখো, এটা আমি পড়াবো তোমাদেরকে নিট প্লাস মানে এনসিইআরটি প্লাস তোমাদের যে বই রয়েছে সেই বই অনুপাতে। তো আশা করছি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমরা এক এক করে বোঝার চেষ্টা করো জিনিসগুলো, যে তোমরা আগে কি পড়তে, এখন কি এক্সট্রা পড়তে হচ্ছে, সোজা এই জিনিস। আচ্ছা, সবার আগে এই যে এই অংশটা, আচ্ছা হ্যাঁ, দা লিভিং ওয়ার্ল্ড, এই অংশটার মানেটা কি, এতে কি থাকবে? এটা দেখে আমরা বুঝতে পারছি দা লিভিং মানে কি, এখানে জীব থাকবে, জীবেদের পৃথিবী। জীব থাকবে মানে কি, মানে জীবেদের পৃথিবী ওভারঅল, ওখানে আমরা জীব সম্বন্ধে পড়ব। সবার আগে যেটা প্রশ্ন, হোয়াট ইজ লাইফ, মানে জীব কাকে বলবো, তাহলে জীবন কাকে বলবো, জীবন জিনিসটা আমি কাকে বলবো, হোয়াট ইজ লাইফ, আর কাকেই বা আমরা জীব বলবো। জীব বলতে গেলে, জীব হতে গেলে তার কয়েকটা ধর্ম থাকতে হবে, সেই ধর্মগুলোই আজকে আমরা পড়বো। সবার ফার্স্ট তার যে ধর্মটা থাকতে হবে তার নাম হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ। ঠিক আছে, তার যে ধর্মটা থাকতে হবে তার নাম হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি। এই ধর্মটা একটা জীবের জন্য খুবই জরুরি। ফার্স্ট আসো, গ্রোথটা কি? গ্রোথটা হচ্ছে ইনক্রিজ মানে বৃদ্ধি। ঠিক আছে, গ্রোথটা হচ্ছে কি, আচ্ছা তোমরা আবার ইংরেজি দেখে ভয় পেয়ে যাও না, আমি ইংরেজি বাংলা দুটোতেই লিখবো, কখনো কখনো ইংলিশ টার্ম ইউজ করবো, কখনো কখনো বাংলা টার্ম ইউজ করবো, তাহলে তোমাদের দুটোই সরগর হবে আস্তে আস্তে। ঠিক আছে, কখনো কখনো ইংলিশ টার্ম, কখনো কখনো বাংলা টার্ম, আর যেই ইংলিশ টার্ম গুলো আমি ইউজ করবো এমন কিছু আহামরি নয়, তোমরা সবাই জানো সেগুলো। ঠিক আছে, তোমরা সেগুলো জানো। ইনক্রিজ মানে বৃদ্ধি, কিসের বৃদ্ধি? এক হতে পারে সাইজের বৃদ্ধি, আরেকটা হতে পারে মাসের বৃদ্ধি। সাইজ মানে কি, আরে সাইজে বড় হচ্ছে। সেই ছোটবেলায় তোমার বাড়িতে কেউ একজন এসেছিল, যে ছোটবেলায় এসেছিল, ছোটবেলায় তুমি কি ছিলে, এরকমটা ছিলে। ঠিক আছে, ছোটবেলায় তুমি এই রকমটা ছিলে। 10 বছর পরে তো সেই যে এসেছে তোমার বাড়িতে, 10 বছর পরে এসেছে, 10 বছর পরে এসে দেখেছে, আরে দেবাশিস তুই এত বড় হয়ে গেছিস, বলো তো দেবাশিস তুই এত বড় হয়ে গেছু, আমাদের ভাষায় এটা বলে তো। হ্যাঁ এটা নোট কর, হ্যাঁ একটা কথা, এগুলো নোট এখন করার দরকার নেই, আমি ক্লাসের পরে পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, তারপরে নোট করো। এখন ক্লাস দেখে যাও, এখন মজা নিয়ে যাও, ক্লাসে মজা নিয়ে যাও। ঠিক আছে, তো এখন নোট করার দরকার নেই, এখন বিন্দাস দেখে যাও। হ্যাঁ ওকে, বলে তো যে আরে এত বড় হয়ে গেছু, বলে তো। এই যে জিনিসটা, এটা হচ্ছে গ্রোথ। ঠিক আছে, তো এখন দেবাশিস কেমন হয়ে গেছে? দেবাশিস আগে ওইরকম ছিল, দেবাশিস এখন অনেক বড় হয়ে গেছে। দেবাশিস অনেক বড় হয়ে গেছে, তো দেবাশিস এখন এইরকম হয়ে গেছে। তো দেবাশিসকে দেখে বলছি, আরে দেবাশিস
এত বড় হয়ে গেছিস। তো এই যে জিনিসটা মানে সাইজ বাড়ছে দেবাশিসের, মানে দেবাশিস বড় হচ্ছে, তার মাস বাড়ছে, তার ওজন বাড়ছে, মানে এটা হচ্ছে একটা গ্রোথ। ঠিক আছে, একে বলবো আমরা ইনক্রিজ অফ সাইজ, মানে সাইজের বৃদ্ধি বা মাসের মানে তার ওজনের বৃদ্ধি, এটা হচ্ছে গ্রোথ। ঠিক আছে, আচ্ছা আরেকটা হতে পারে, আরেকটা হতে পারে গ্রোথের মানে আরেকটা হতে পারে যদি নম্বর অফ ইন্ডিভিজুয়াল বাড়ে। কি বাড়ে? নম্বর অফ ইন্ডিভিজুয়াল। মানে কি স্যার? মানে কি নম্বর অফ ইন্ডিভিজুয়াল মানে কি? মানে ধরো একটা অ্যামিবা ছিল, ধরো একটা অ্যামিবা ছিল, একটা অ্যামিবা ছিল, সেটা সেটা বিভাজন করে দুটো অ্যামিবাতে পরিণত হলো। একটা অ্যামিবা ছিল, সেটা বিভাজন করে দুটো অ্যামিবাতে পরিণত হলো, এটাও কিন্তু গ্রোথ হলো, একেও আমরা বৃদ্ধি বলবো। তাহলে বৃদ্ধি দু প্রকারের, একটা হতে পারে সাইজে বড়, আর একটা হচ্ছে নম্বর অফ ইন্ডিভিজুয়াল, মানে নম্বর অফ ইন্ডিভিজুয়াল বেড়েছে, এটাকেও আমরা গ্রোথ বলবো। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা বুঝতে পারলে যে গ্রোথ জিনিসটা কি? বলো, এই গ্রোথ জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? বলো 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 বলো, এই গ্রোথ জিনিসটা কি বুঝতে পেরেছো? একদম সোজা একটা জিনিস, এই জিনিসটাকে বুঝতে পেরেছিল? ইয়েস স্যার, ক্লিয়ার, এই জিনিসে কোনো সমস্যা নেই, একদম সিম্পল একটা জিনিস। আচ্ছা, এবার যদি আমরা গ্রোথের প্যাটার্ন দেখি, দেখো এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ নোটও করছো, এখন নোট না করলেও হবে। আচ্ছা, নোটে গ্রোথে যদি আমরা প্যাটার্ন দেখি, প্যাটার্নটা কি? প্যাটার্ন যদি আমরা এখানে একটা প্যাটার্ন বলে লিখে দিই, একটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তার আগে হ্যাঁ প্যাটার্ন লিখে দিই আগে। গ্রোথের যদি আমরা প্যাটার্ন দেখি, প্যাটার্ন দু ধরনের হতে পারে, প্যাটার্ন দু ধরনের হতে পারে। কেমন হতে পারে স্যার? একটা হতে পারে, একটা হতে পারে গ্রোথ হচ্ছে মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, একটা গ্রোথ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। কার গ্রোথ এরকম হয়? উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে আনলিমিটেড গ্রোথ হয়, মানে গ্রোথ হয়েই যাচ্ছে, তার কোনো বন্ধ নেই, উদ্ভিদ অনেক উঁচু হয়ে যায়। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে উপেন ধরো, উপেন ধরো, উপেন কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, উপেন ধরো কি হয়েছে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়বে, তারপরে বাড়া বন্ধ হয়ে যাবে, যেমন আমি বাড়া বন্ধ হয়ে গেছি, এটা হচ্ছে একটা লিমিটেড গ্রোথ। মানে তার মানে প্যাটার্ন যদি দেখো দু ধরনের হতে পারে, দু ধরনের হতে পারে। একটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে, একটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে, আরেকটা অ্যানিমেলের ক্ষেত্রে। প্ল্যান্টের ক্ষেত্রে যে গ্রোথটা, এটা কি, এটা লিমিটেড নাকি আনলিমিটেড? বলো, প্ল্যান্টের ক্ষেত্রে যে গ্রোথটা, এটা কি আনলিমিটেড নাকি লিমিটেড? এটা কি আনলিমিটেড নাকি, মানে অনেক হচ্ছে অনেক হচ্ছে। আর যদি তুমি অ্যানিমেলের ক্ষেত্রে দেখো দেখতে যাও, সেটা কি হবে? লিমিটেড। অ্যানিমেলের ক্ষেত্রে কি হবে? অ্যানিমেলের ক্ষেত্রে হবে লিমিটেড। ঠিক আছে, অ্যানিমেলের ক্ষেত্রে হবে লিমিটেড, ব্যাস সোজা জিনিস। আচ্ছা, তোমরা কি ইংরেজি যে বলছি, ইংরেজিতে যে লিখছি, কোনো সমস্যা আছে তোমাদের? বলো তো, তোমরা যারা দেখছো ইংরেজিতে যে লিখছি টু একটা, ইংরেজি বাংলা আমি দুটোই লিখবো, ঠিক আছে, দুটোই মিশি গুছিয়ে লিখবো, তো তোমাদের কি কারো সমস্যা হচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে না, বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না, এখানে বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা হয় ট্রাইপ, টাইপ। গ্রোথ দু ধরনের হয়ে থাকে, গ্রোথ দু ধরনের হয়ে থাকে, গ্রোথ দুই ধরনের হয়ে থাকে। একটা, একটা কেমন হয় স্যার? আচ্ছা,
তোমার যে গ্রোথ হচ্ছে, হ্যাঁ এগুলো সমস্ত নোট করবে, এখন না পরে নোট করে নেবো। হ্যাঁ, তোমার যে গ্রোথ হচ্ছে, আমার যে গ্রোথ হচ্ছে, আমার গ্রোথটা যদি বাইরে থেকে হচ্ছে বলো তো, আমার গ্রোথ হচ্ছে ভেতর থেকে, মানে আমি খাচ্ছি, আমার পুষ্টি হচ্ছে, আমি আস্তে আস্তে বাড়ছি, এটা হচ্ছে আমার ভেতর থেকে গ্রোথ হচ্ছে, আমার যে ইন্টারনাল গ্রোথ হচ্ছে। ঠিক আছে, আমার ইন্টারনাল গ্রোথ হচ্ছে, একে আমরা বলি ইন্ট্রিনসিক গ্রোথ। ঠিক আছে, একে আমরা বলি ইন্ট্রিনসিক গ্রোথ। ঠিক আছে, যেটা আমাদের ইন্টারনাল হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল গ্রোথ। আরেকটা হয় সেটা হচ্ছে এক্সট্রিনসিক গ্রোথ, যেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল গ্রোথ। মানে কি, এক্সট্রিনসিক গ্রোথটা কার দেখা যায় বলো তো? ইন্ট্রিনসিক গ্রোথটা দেখা গেল আমাদের দেখে, যেভাবে ধরো আমি বললাম যে প্ল্যান্ট, আর এটা দেখা যায় কার ইন্ট্রিনসিক গ্রোথটা? প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় আর অ্যানিমেলের ক্ষেত্রে দেখা যায়। বা আমরা বলতে পারি আচ্ছা, প্ল্যান্ট অ্যানিমেল না করে আমরা এটাকে বলি যে এটা দেখা যায় যে কোনো সজীব বস্তুর ক্ষেত্রে, যে কোনো সজীব বস্তুর ক্ষেত্রে বা লিভিং এর ক্ষেত্রে দেখা যায়, আমরা সজীব লিখে দিই, যে কোনো সজীব বস্তুর ক্ষেত্রে দেখা যায় ইন্ট্রিনসিক গ্রোথ। কিন্তু এই এক্সট্রিনসিক গ্রোথটা কার দেখা যায়? ধরো একটা পাহাড়ের উপরে কি হচ্ছে না, বরফ এসে জমা হচ্ছে, তাহলে পাহাড়েরও গ্রোথ হচ্ছে, ইয়েস অর নো? পাহাড়ের গ্রোথ হচ্ছে, ইয়েস অর নো? পাহাড়ের উপরে বরফ এসে জমা হচ্ছে, পাহাড়েরও গ্রোথ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, মাসের বৃদ্ধি হচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল হচ্ছে, একে আমরা বলি এক্সট্রিনসিক গ্রোথ। ঠিক আছে, এটা তো বাইরে থেকে হচ্ছে, এটা বাইরে হচ্ছে, এই জন্য একে বলবো আমরা এক্সট্রিনসিক গ্রোথ। ওকে, এটা সাধারণত কার ক্ষেত্রে দেখা যায় না, জ্বরের ক্ষেত্রে দেখা যায়। এটা সাধারণত জ্বর ক্ষেত্রে দেখা যায়, বা যেটা আমাদের নন লিভিং এর ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, তুমি বলো তো যে ইন্ট্রিনসিক গ্রোথটা এটা কি রিভার্সেবল নাকি ইররিভার্সেবল? মানে ওটা কি গ্রোথটা একবার হয়ে গেল আবার কি কমে যেতে পারে? মানে আমি এত বড় হয়ে গেছি, আমি কি আবার ছোট হয়ে যেতে পারি বলো তো? বলো, আমি যে এত বড় হয়ে গেছি, এটা কি রিভার্সেবল হবে নাকি ইররিভার্সেবল? রিভার্সেবল মানে আবার ছোট হয়ে যেতে পারি, ইররিভার্সেবল মানে আর কখনো ছোট হতে পারবো না, না হতে পারি না, আমি আর ছোট হব না, মানে এটা হচ্ছে ইররিভার্সেবল। ঠিক আছে, এটা হচ্ছে ইররিভার্সেবল। আর এটা কি হবে, আবার বরফ গলে গেল, আবার আবার পাহাড় কি হলো, ছোট হয়ে গেল, মানে এটা হচ্ছে রিভার্সেবল, এটা রিভার্সেবল। এটা হচ্ছে রিভার্সেবল। তাহলে গ্রোথ সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম। একটা জানলাম এটা হচ্ছে কি, গ্রোথটা কি জিনিস। ফার্স্টে জানলাম গ্রোথটা কি জিনিস। দু নম্বর জানলাম প্ল্যান্টের গ্রোথ আনলিমিটেড, অ্যানিমেলের গ্রোথ লিমিটেড। আরেকটা জানলাম টাইপ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক। ঠিক আছে, যে এক্সট্রিনসিক যে গ্রোথটা, এক্সট্রিনসিক যে গ্রোথটা হচ্ছে এক্সটার্নাল গ্রোথ, আর ইন্ট্রিনসিক যেটা গ্রোথটা সেটা হচ্ছে ইন্টারনাল গ্রোথ। যেটা দেখা যায় ইন্টারনাল গ্রোথ দেখা যায় সজীব বস্তুর ক্ষেত্রে, সেটা অ্যানিমেল হতে পারে, সেটা প্ল্যান্ট হতে পারে। আর যে এক্সটেন্সিভ গ্রোথটা দেখা যায় জড় বস্তুর ক্ষেত্রে, যেটা দেখা যাবে যেমন পাহাড়ের উপরে বরফ জমা হচ্ছে, এই জিনিসটার ক্ষেত্রে। তুমি যদি পুরানো এনসিইআরটি পড়ো, তাহলে তুমি প্রথম যে প্যারাটা সুন্দর করে পড়ে নিতে পারবে। এটা বোঝার পরে ওই বৃদ্ধি অংশটা, গ্রোথ অংশটা সুন্দর করে পড়ে নিতে তুমি পারবে, তোমার কোথাও আটকাবে না। এই জিনিসগুলোই রয়েছে। তুমি স্যার বোর্ড এক্সামের ক্ষেত্রে, যদি তুমি বোর্ডের বইতে এই জিনিসগুলো হয়তো নেই, কয়েকটা জিনিস ধরো প্যাটার্ন, টাইপ এরকম নেই, কিন্তু যদি তুমি দিয়ে দিতে পারো, কি আটকাচ্ছে বাবু? এগুলো তো এক্সট্রা পয়েন্ট তোমার জন্য, তাই না? এগুলো তোমার জন্য এক্সট্রা পয়েন্ট, তো এগুলো মোটেই মিস করবে না। কেউ লিখবে না এই জিনিসগুলো, তুমি লিখবে, তাহলে তোমার নাম্বার অটোমেটিক বাড়বে। ঠিক আছে, আর তুমি যদি বোর্ডের, হ্যাঁ আরেকটা কথা, বোর্ডের খাতায় যদি তুমি একটা দুই একটা ইংলিশ টার্ম ইউজ করো, কিচ্ছু যায় আসে না।
তুমি ভাবছো বাংলায় পরীক্ষা দিচ্ছ মানে সব বাংলা লিখতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। তুমি ইংলিশ টার্ম ইউজ করতে পারো, ইংলিশে ওখানে লিখতে পারো, ঠিক আছে? চল, আচ্ছা এই জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো তো, গ্রোথ যে বৈশিষ্ট্যটা এটা লিভিং এবং নন লিভিং দুজনের ক্ষেত্রে হতে পারে, ইয়েস অর নো? গ্রোথ বৈশিষ্ট্যটা লিভিং এবং নন লিভিং দুজনের ক্ষেত্রেই দেখা যেতে পারে, ইয়েস অর নো? বলো, এটা কি দুজনের ক্ষেত্রে দেখা যেতে পারে? এটা দুজনের ক্ষেত্রেই দেখা যেতে পারে, এই জন্য একে আমরা ডিফাইনিং ফিচার বলবো না। স্যার ডিফাইনিং ফিচার কি? ডিফাইনিং ফিচার হচ্ছে একটা জীবের ডিফাইনিং ফিচার হচ্ছে যেগুলো শুধুমাত্র ওই জীবের ক্ষেত্রে দেখা যাবে, যেটা জীবের দেহেই শুধু দেখা যাবে এবং জীবের দেহে দেখা যাবেই যাবে, সেটাকে আমরা বলবো ডিফাইনিং ফিচার। তার মানে এটা কি, এই বৃদ্ধিটা কি কোনো ডিফাইনিং ফিচার? না, এটা কোনো ডিফাইনিং ফিচার নয়, ঠিক আছে? এটা কোনো ডিফাইনিং ফিচার নয়, ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, এটা কোনো ডিফাইনিং ফিচার নয়, এটা জীবের কোনো ডিফাইনিং ফিচার নয়। নেক্সট আমরা যে বৈশিষ্ট্যটা পড়বো সেটা হচ্ছে কোষীয় গঠন বা সেলুলার অর্গানাইজেশন। আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি আমাদের দেহ কি দিয়ে তৈরি স্যার? আমাদের দেহ তৈরি কোষ দিয়ে। আমাদের দেহ কি দিয়ে তৈরি স্যার? না কোষ দিয়ে তৈরি বা সেল দিয়ে তৈরি, ঠিক আছে? কোষ দিয়ে কি তৈরি হয়? কোষ থেকে কি তৈরি হয়? কলা তৈরি হয় স্যার, কলা তৈরি হয়, যেটাকে আমরা বলে থাকি টিস্যু। ওকে, যেটাকে আমরা বলে থাকি টিস্যু। আচ্ছা, কোষ থেকে কলা তৈরি হয়ে গেল, কলা থেকে কি তৈরি হবে? অঙ্গ তৈরি হবে স্যার, অঙ্গ তৈরি হবে, যাকে আমরা কি বলবো? অর্গান বলবো। আচ্ছা, অঙ্গ থেকে কি তৈরি হবে? তৈরি হবে তন্ত্র। ছোট্টবেলায় পড়েছিলাম, যেটাকে আমরা বলবো অর্গান সিস্টেম। আর কি তৈরি হবে? তন্ত্র থেকে কি তৈরি হবে? গোটা জীবদেহ তৈরি হবে বা অর্গানিজম তৈরি হবে, বা জীবদেহ তৈরি হবে বা অর্গানিজম তৈরি হবে, ঠিক আছে? জীবদেহ তৈরি হবে বা অর্গানিজম তৈরি হবে, ওকে, জীবদেহ বা অর্গানিজম তৈরি হবে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে জীব মানেই তার দেহে কি থাকবে? কোষ থাকবে। আর কোষের মধ্যে থাকে কি না প্রোটোপ্লাজম। কোষের মধ্যে কি রয়েছে না প্রোটোপ্লাজম রয়েছে, ঠিক আছে? কোষের মধ্যে কি থাকে স্যার? কোষের মধ্যে কি থাকে স্যার? কোষের মধ্যে থাকে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থাকে, যেটাকে বলা হয়ে থাকে জীবনের ভৌত ভিত্তি। ছোটবেলায় আমরা পড়েছিলাম, যেটাকে আমরা বলে থাকি জীবনের ভৌত ভিত্তি, ওকে, যেটাকে আমরা বলে থাকি জীবনের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ, ওকে, যেটা লিখছি না, যেটাকে আমরা বলে থাকি ফিজিক্যাল বেসিস অফ লাইফ। তার মানে একটা জীব মানে তার দেহে প্রোটোপ্লাজম থাকবে, ইয়েস অর নো? আচ্ছা, জ্বরের দেহে, তাহলে এটাকে আমরা ডিফাইনিং ফিচার বলতে পারি নাকি পারি না? বলো, এটাকে তোমরা ভেবে চিন্তে বলো তো, এটা কি ডিফাইনিং ফিচার? বলো, এটা কি একটা জীবের ডিফাইনিং ফিচার? এটা কি এই যে ফিচারটা, এটা কি ডিফাইনিং ফিচার? এটা কি ডিফাইনিং ফিচার? বলো, বলো 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 বলো, এটা কি ডিফাইনিং ফিচার হবে নাকি হবে না? ইয়েস, জীব মানেই তার দেহে কোষ থাকবে, এটা পুরো সব দিনের জন্য সত্য। জীব মানে কি তার দেহে কোষ থাকবেই থাকবে, থাকতেই হবে। তার মানে এটা হচ্ছে একটা জীবের ডিফাইনিং ফিচার, ঠিক আছে? একদম, বাহ, বুঝতে পারছো তোমরা, খুব ভালো লাগছে। চলো নেক্সট,
নেক্সট যে ফিচারটা সেটা আমরা বলবো রিপ্রোডাকশন বা জনন। জনন জিনিসটা কি বলতো? জনন জিনিসটা হচ্ছে প্রোডাকশন অফ প্রোজেনি, মানে নতুন জীবের উৎপত্তি। কার মতো? সিমিলার টু প্যারেন্টস, মানে প্যারেন্টস এর মতো। মানে সোজা কথা, কোন জীব যখন তার নিজের সত্তা এবং আকৃতি বিশিষ্ট নতুন জীব সৃষ্টি করে তাকে আমরা বলি জনন। মানে যে পদ্ধতিতে জনিত্রী জীব থেকে জনিত্রী জীব সত্তা, নিজের সত্তা ও আকৃতি বিশিষ্ট, সত্তা আকৃতি বৈশিষ্ট্য যুক্ত অপত্য সৃষ্টি, ঠিক আছে, জনিত্রী জীব করে অপত্য সৃষ্টি করে যে পদ্ধতি, সৃষ্টির পদ্ধতি, জনিত্রী জীবের দিয়ে দিই তাহলে সৃষ্টির পদ্ধতি, তাকে আমরা বলবো কি? না জনন। তাকে আমরা বলবো কি? জনন। ওকে, জনন জিনিসটা কি বুঝতে পারলাম? আচ্ছা, জনন তিন প্রকারের, মেনলি তিন প্রকারের, চার প্রকারের হয়ে থাকে। চার প্রকার আমরা ধরে চলছি, আসলে জনন দু প্রকারের, যৌন আর অযৌন। আমাদের বইতে যেহেতু চার প্রকারের দেওয়া আছে, চার প্রকারের আমি করব। ঠিক আছে, জনন আমরা চার ভাগে ভাগ করব। ঠিক আছে, চার ভাগে ভাগ করব। একটা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা হচ্ছে অযৌন, ঠিক আছে, আর কি বলবো অঙ্গজ, আর হচ্ছে অপুংজনী। যৌন জনন কার ক্ষেত্রে দেখা যাবে? উন্নত সেই সমস্ত প্রাণী উদ্ভিদ তাদের ক্ষেত্রে যৌন জনন দেখা যাবে। অযৌন জনন কাদের দেখতে যাবে? তুমি অ্যামিবা দেখতে যাও, তুমি প্লাজমোডিয়াম দেখতে যাও, তুমি কার দেখতে যাবে? তুমি দেখতে যাও প্ল্যানেরিয়া। এই সমস্ত যে জীবের ক্ষেত্রে অযৌন জনন দেখতে পাবে। অঙ্গজ জনন দেখতে পাবে কাদের? উদ্ভিদের ক্ষেত্রে। তুমি জবা গাছের ডাল নিয়ে এসে লাগিয়ে দিলে অঙ্গজ জনন, পাথরকুচির পাতা পড়ে নতুন গাছ হয়ে গেল অঙ্গজ জনন। তো অপুংজনী কি? অপুংজনী হচ্ছে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মিলন ছাড়াই নতুন জীবের সৃষ্টি। যেমন তুমি কার দেখতে পাবে? অপুংজনী কার দেখতে পাবে? পুরুষ বোলতা, পুরুষ মৌমাছি, এদের ক্ষেত্রে তুমি অপুংজনী দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা তুমি বলো তো জননটা কি কোনো ডিফাইনিং ফিচার নাকি নন ডিফাইনিং ফিচার? জননটা এটা কি ডিফাইনিং ফিচার? বলো। আমাকে বলো, জননটা কি ডিফাইনিং ফিচার? বলো 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 বলো। ইয়েস ইয়েস, ডিফাইনিং ফিচার। আচ্ছা, আমি বলেছিলাম ডিফাইনিং ফিচার কাকে বলে? ডিফাইনিং ফিচার হচ্ছে সেটাই যেটা সমস্ত জীবের ক্ষেত্রে দেখা যাবে, সমস্ত জীবের ক্ষেত্রে দেখা যাবেই যাবে। আচ্ছা দেখো, এই যে প্রাণীটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে খচ্চর। এর নাম কি? খচ্চর, বা যেটাকে আমরা বলে থাকি মিউল, বা যেটাকে আমরা বলে থাকি খচ্চর। ঠিক আছে, এই খচ্চর বা মিউল এ তৈরি হয় কিভাবে? এ তৈরি হয় কিভাবে? এ তৈরি হয় আমার যদি মেল ডানকি মানে পুরুষ গাধা এবং ফিমেল হর্স মানে স্ত্রী ঘোড়ার মিলন করানো হয়। মানে পুরুষ গাধা, মেল ডানকি প্লাস ফিমেল হর্সের সাথে যদি তুমি মিলন করিয়ে দাও তবে তুমি এই মিউল পাবে। ঠিক আছে, তবে তুমি এই মিউল বা খচ্চর পাবে, যেটা রিপ্রোডাকশন করতে পারে না, যেটা রিপ্রোডাকশন করতে পারে না। তাহলে একটা জীব হওয়া সত্ত্বেও সে রিপ্রোডাকশন করতে পারছে না, তাহলে এই রিপ্রোডাকশনটাকে কি আমরা জীবের ডিফাইনিং ফিচার বলতে পারি? ইয়েস অর নো? এবারে আমায় বল।
আচ্ছা হ্যাঁ, আচ্ছা প্লাস না করে আমি ক্রস করবো, একদম ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে চলো, তার মানে এটা জীবের কোনো ডিফাইনিং ফিচার না, জনন তার মানে জীবের ডিফাইনিং ফিচার না। ঠিক আছে, বুঝেছো? আচ্ছা ধরো আরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো কোনো দম্পতি মানে কোনো মেল আর ফিমেল যাদের মধ্যে বাচ্চা হচ্ছে না, ঠিক আছে, নন ফার্টাইল, তাহলে তাদের তাদের ক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চা হচ্ছে না, বা ইনফার্টাইল হিউম্যানের ক্ষেত্রে, তাহলে কি সে জীব না? সে জীব, কিন্তু এই বৈশিষ্ট্যটা গন্ডগোল আছে, এ ডিফাইনিং ফিচার না, এ ডিফাইনিং ফিচার না, এটা হচ্ছে নট এ ওকে, নট এ ডিফাইনিং ফিচার। ক্লিয়ার? চলো নম্বর অফ ইন্ডিভিজুয়াল মানে বুঝলাম না, কোথায় বলো তো, কোনটা গো? শায়ন কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না, এখান পর্যন্ত ক্লিয়ার সবার? বলো তাহলে, এই ডিফাইনিং আর নন ডিফাইনিংটা বুঝতে পেরেছো? সমস্ত কিছু বুঝতে পারছো এখান পর্যন্ত? কোনো সমস্যা হচ্ছে না? বিন্দাস বুঝতে পারছো? চলো নিজের সত্তা, সত্তা মানে নিজের, দেখো আমার বাচ্চা যে হবে সে আমার মতোই হবে, মানে সত্তা মানে কেমন বলো তো, তোমাকে কি করে বোঝাই, মানে কেমন করে বোঝাই বলো তো, ধরো আমার যে বাচ্চা হবে সে মানুষ হবে, প্রথমত আমার আকৃতি হবে, তার মানুষের মতো আকৃতি হবে, দ্বিতীয়ত তার সত্তা মানে সে ভেতর থেকে মানুষ যাকে বলতে পারো, বুঝতে পেরেছো? সে ভেতর থেকে মানুষ, এই জিনিসটা। ডিফাইনিং ফিচার হচ্ছে সেই সমস্ত ফিচার, যে সমস্ত ফিচার একটা জীব হতে গেলে তার দেহে থাকবেই থাকবে, যেমন সেলুলার অর্গানাইজেশন, এটা জীব মানে তার দেহে সেলুলার অর্গানাইজেশন থাকবেই, তার দেহেও সেল দ্বারা তৈরি হবেই হবে, এটা হচ্ছে ডিফাইনিং ফিচার। বুঝতে পেরেছো? আচ্ছা টাইপ, আচ্ছা টাইপ জনন, দেখো জনন 4 প্রকারের হয়ে থাকে, যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন আর অপুংজনী। যৌন জনন কি? যৌন জনন হচ্ছে দুটো, একটা মেল থাকবে বা ফিমেল থাকবে, তাদের মধ্যে জনন হবে, সেটা হচ্ছে যৌন জনন। অযৌন জননটা কি? অযৌন জনন যে কোনো একটা জীব থেকে হবে, ঠিক আছে। যৌন জননটা কি? একটা মেল থাকবে, ধরো একটা মেল রয়েছে, মানে ধরো পাড়ার টেপা, টেপার সাথে কার বিয়ে হলো, টেপা বর সেজে গেল, টেপা বর সেজে গেল, ঠিক আছে, টেপার সাথে পুঁটির বিয়ে হলো, ঠিক আছে, পুঁটির বিয়ে হলো, দিয়ে কয়েকদিন পরে তাদের একটা ফুটফুটে বাচ্চা হলো, তাদের একটা ফুটফুটে বাচ্চা হলো, এটা হচ্ছে যৌন জনন, ঠিক আছে, এটা হচ্ছে যৌন জনন, ঠিক আছে। টেপা উইথ পুটি। আচ্ছা অযৌন জননটা কি? অযৌন জননটা এইরকম ব্যাপারটা, ধরো কোনো একটা অ্যামিবা, ঠিক আছে, তার বিভাজনের, তার বাচ্চা করার প্রয়োজন হলো, সে কি হবে, সে ডাইরেক্ট দুটো ভাগে ভাগ হয়ে গেল, দুটো ভাগে ভাগ হয়ে গেল, এটা হচ্ছে অযৌন জনন। অঙ্গজ জনন কি? পাথরকুচি গাছ, তার পাতা মাটিতে পড়লো, সেখান থেকে, পাথরকুচি গাছের পাতাটা একটা অঙ্গ, তার পাতার মাটিতে পড়লো, সেখান থেকে গাছ হয়ে গেল, ব্যাস, সেটা হচ্ছে অঙ্গজনন। অপুংজনীটা কি? যখন কোনো প্রাণী পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন ছাড়াই উৎপন্ন হয় তাকে বলা হয় অপুংজনী, ঠিক আছে। যেমন মেল মৌমাছি, ঠিক আছে, মেল বলতা, তারা হচ্ছে অপুংজনীর ফলে উৎপন্ন হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে চলো, এই জিনিসটা আমরা বুঝতে পেরে গেছি। এরপরে আসো বিপাক।
বিপাক বা মেটাবলিজম। ঠিক আছে, বিপাক বা মেটাবলিজম এটা কি আছে? আচ্ছা, বিপাক বা মেটাবলিজম, সবার আগে এই বিপাক বা মেটাবলিজম কাকে বলে? কাকে বলে? তোমার দেহে যা কিছু বিক্রিয়া ঘটে চলছে, মানে তুমি খাচ্ছ, তুমি শর্করা খাচ্ছ, মানে তোমার দেহে সবসময় পরিবর্তন হচ্ছে। শর্করা খাচ্ছ, তুমি যেটা খেলে, ঠিক আছে, তুমি যা, আচ্ছা ঠিক আছে, একদম বলছি, তুমি ভাত খাচ্ছ, কিন্তু হাগু হওয়ার সময় কি তুমি সাদা রঙের ভাত দেখতে পাও? দেখতে পাচ্ছ না। তার মানে দেহের ভেতরে কিছু ঘটছে। দেহের ভেতরে যেটা ঘটছে, তারপর কেন ঘটছে? কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটছে, ভেতরে কিছু বিক্রিয়া ঘটছে, ফলে হাগুটা অন্য ধরনের হচ্ছে। যা খাচ্ছ সেরকম হাগছো না, ওই জন্য ভেতরে কিছু পরিবর্তন হচ্ছে। এই যে ভেতরে পরিবর্তনটা, এটাই হচ্ছে বিপাক। ঠিক আছে, এটা হচ্ছে বিপাক, এটা এক ধরনের বিপাক। এরকম আরো অনেক বিপাক। তোমার দেহে যত ধরনের এই সমস্ত ক্রিয়াকর্মগুলো ঘটছে, এই রাসায়নিক যে বিক্রিয়াগুলো ঘটছে, সমস্ত যদি একসাথে করে দাও, সেটা হচ্ছে বিপাক। ঠিক আছে, সেটা হচ্ছে বিপাক, একদম সোজা কথায় বলতে গেলে। তাহলে বিপাক কাকে বলবো? যদি আমরা বিপাকের সংজ্ঞা দিতে যাই, তাহলে আমরা বলতে পারবো সাম অফ, মানে সমস্ত, সাম অফ টোটাল যে বায়োকেমিক্যাল মেটাবলিজম গুলো হয়, বায়োকেমিক্যাল রিয়েকশন গুলো হয়, বায়োকেমিক্যাল রিয়েকশনস ইন আওয়ার বডি, আমাদের বডিতে যত ধরনের বায়োকেমিক্যাল রিয়েকশন আছে, সমস্তগুলোকে আমরা একসাথে বলছি বিপাক। ঠিক আছে, আচ্ছা, বিপাক একটা জীব মানেই, হ্যাঁ, একটা জীব মানেই তার দেহে বিপাক হবে, তাই না? জীব মানে বিপাক হবে, তার মানে এটা ডিফাইনিং ফিচার কি বলো? এটা কি একটা জীবের দেহে ডিফাইনিং ফিচার বলো তো, নাকি নন ডিফাইনিং ফিচার, মানে নট এ ডিফাইনিং ফিচার বলতে পারি? বলো, এটা কি একটা জীবের ডিফাইনিং ফিচার? কেন? কেন ডিফাইনিং ফিচার কেন নয়? কোন এমন অজীব পদার্থ আছে যার দিয়ে ওই বিপাক ঘটে বলো? কোন এমন জড় পদার্থ আছে যার দেহে এই বিপাক ঘটে? কোনো এরকম জড় পদার্থ নেই যার দিয়ে বিপাক ঘটে। ঠিক আছে, তার মানে এটা একটা ডিফাইনিং ফিচার। ওকে, এটা একটা ডিফাইনিং ফিচার। কারা কারা নো বলছিলে? বুঝতে পেরেছো? যারা ভুল করছিলে তারা বুঝতে পেরেছো? ইয়েস অর নো বলো, যারা ভুল করছিলে তারা কি বুঝতে পেরেছো? ভাইরাস হচ্ছে লিভিংও নয়, নন লিভিংও নয়, বুঝতে পেরেছো? এরা দুটোর মাঝখানে অবস্থান। ঠিক আছে, চলো। আচ্ছা, হ্যাঁ, চলো দেখো, বিপাককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তোমাদের ক্লাস কিন্তু 2 ঘন্টা হয়, ঠিক আছে, তোমাদের ক্লাস কিন্তু 2 ঘন্টাই হবে। বিপাককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা কি, তোমরা কি কি জানো বলো? এটা তোমরা জানো সবাই। একটা হচ্ছে উপচিতি, একটা হচ্ছে অপচিতি। একটা হচ্ছে উপচিতি বিপাক, একটা হচ্ছে অপচিতি বিপাক। উপচিতি বিপাককে কি বলা হয়? হচ্ছে আয়না, আয়না, অ্যানাবলিজম। ঠিক আছে, আর যদি কাট করে দাও অপচিতি বা কাট করে দিচ্ছ, সেটা হচ্ছে ক্যাটাবলিজম। ঠিক আছে, যদি আয় না বলে, আয় আমার কাছে আয়, এটা হচ্ছে যুক্ত হবে অ্যানাবলিজম। আর যদি কাট হয়ে যায়, সেটা বলা হয় ক্যাটাবলিজম। মানে উপচিতি মানে কি? অ্যানাবলিজম। ঠিক আছে, অ্যানাবলিজম। আর যদি কাট হয়ে যায়, তাকে আমরা বলবো কি? ক্যাটাবলিজম।
ঠিক আছে, যদি কাট হয়ে যাচ্ছে তাকে আমরা বলবো ক্যাটাবলিজম, আর যদি আসছে তো সেটাকে আমরা বলবো অ্যানাবলিজম। আচ্ছা, উপচিতি, উপচিতি কি হবে? উপচিতিতে কি হবে? উপচিতিতে যেইগুলো জিনিসগুলো হবে সেটা হচ্ছে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ তৈরি হবে। সরল কোনো জৈব যৌগ থেকে কি হবে না জটিল পদার্থ তৈরি হবে, জটিল তৈরি হবে। আর অপচিতির ক্ষেত্রে জটিল থেকে কি হবে না সরল যৌগ তৈরি হবে, জৈব যৌগ তৈরি হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে তাপ তাপ লাগবে, এটার ক্ষেত্রে তাপ উৎপন্ন হবে। এটা হচ্ছে তাপগ্রাহী, এটা হচ্ছে তাপমোচী। ঠিক আছে, আচ্ছা আর কি? আর সেরকম কিছু নেই। আচ্ছা হ্যাঁ, এটার ক্ষেত্রে শুষ্ক ওজন, আচ্ছা এটার ক্ষেত্রে শুষ্ক ওজন বাড়বে না কমবে বলো? এটার ক্ষেত্রে শুষ্ক ওজন বাড়বে না কমবে? তোমরাই বলো। এটার ক্ষেত্রে শুষ্ক ওজন বাড়বে না কমবে? বাড়বে। আর এটার ক্ষেত্রে কি হবে? শুষ্ক ওজন ঠিক আছে। তাহলে তোমাদেরকে যদি বলা হয় উপচিতি অপচিতি প্রকার পার্থক্য লেখা, তোমরা লিখতে পারবে বিন্যাস? বলো, তোমরা কি লিখতে পারবে? চলো নেক্সট আসো। নেক্সট যেটা সেটা হচ্ছে চেতনা। ঠিক আছে, চেতনা যেটাকে আমরা বলি কি কনসিয়াসনেস। ঠিক আছে, কনসিয়াসনেস। কনসিয়াসনেস জিনিসটা কি? কোনটা বুঝিয়ে দেবো বলো? কোনটা বুঝিয়ে দেবো? অরিত্র বলো কোনটা বুঝিয়ে দেবো? চেতনা বা কনসিয়াসনেস এই জিনিসটা কি? দেখো, প্রত্যেকটা জীব জীব মাত্রই সে তার পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে, পারিপার্শ্বিক পরিবেশে কি ঘটছে না ঘটছে সে ব্যাপারে কনসিয়াস, তাই না? আচ্ছা, উপচিতি আর অপচিতিটা বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এটাকে বুঝিয়ে দিই তারপরে বলছি। আচ্ছা, উপচিতিটা বললাম কি অ্যানাবলিজম, মানে কি যেটার ফলে, যে বিপাকের ফলে আমাদের দেহে শুষ্ক ওজন বাড়ে। মানে কি দেখো, কয়েকটা উদাহরণ দেই। যেমন পুষ্টি, পুষ্টি সালোক সংশ্লেষ। পুষ্টি হলে কি হয়? আমরা খাচ্ছি, আমার দেহের ওজন বাড়ছে, আমার প্রোটোপ্লাজম বাড়ছে। ঠিক আছে, আমাদের কোষে প্রোটোপ্লাজম বাড়ছে। ঠিক আছে, শুষ্ক ওজন বাড়ছে, সেটাকে আমরা বলবো উপচিতি বিপাক। অপচিতি কি? যার ফলে কমে, যেমন শ্বসন, আমরা শ্বাসকার্য চালাচ্ছি, ফলে আমাদের গ্লুকোজ ভাঙছে, আমাদের যে শ্বসন ঘটছে কোষে কোষে, যে শ্বসন ঘটে, কোষীয় শ্বসন, শ্বাসকার্য নয়, কোষীয় শ্বসন যেটা ঘটছে, আমাদের কোষে কোষে অক্সিজেনের উপস্থিতিতে আমাদের কোষে যে গ্লুকোজ আছে সেগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হচ্ছে। ফলে কি দেহের ওভারঅল যদি ভেঙে যায় তাহলে দেহের যে ওজন, শুষ্ক ওজন, সেটা কমবে না বাড়বে? সেটা কমবে স্যার, সেটাকে আমরা বলবো অপচিতি। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই? বলো, বুঝতে পেরেছো? অরিত্র বুঝতে পেরেছো? সবাই বলো 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 ঝটপট। বুঝতে পারলে? ক্লিয়ার? হুম, চলো নেক্সট আসো। নেক্সট যেটা হচ্ছে কনসিয়াসনেস বা চেতনা। এর জিনিসটা কি? আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে সবসময় কি হয় না সচেতন থাকি। একটা জীব, ধরো একটা কি পাতা? লজ্জাপতির পাতা, যেটা সবাই উদাহরণ দেয়, আমিও দিই। ধরো একটা লজ্জাপতির পাতা এরকম করে খোলা হয়েছিল, লজ্জাপতির পাতা এরকম কি ছিল না খোলা ছিল। তুমি গিয়ে কি করলে না টাচ করলে,
তুমি গিয়ে টাচ করলে, তুমি যে টাচ করবে ওটা কি হবে, ওটা সঙ্গে সঙ্গে মুদে যাবে, ওটা সঙ্গে সঙ্গে কি হবে, তুমি টাচ করলেই ওটা কি হবে, সঙ্গে সঙ্গে মুদে যাবে। কেমন হয়ে যাবে তখন স্যার, এই রকম হয়ে যাবে। পাতাটা কি হবে না খোলা ছিল, এবারে মুদে গেল। ঠিক আছে, মানে কি হলো, তার মানে এই লজ্জাপতির পাতাটা পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে সচেতন। ঠিক আছে, এই যে জিনিসটা এটাই হচ্ছে কি না কনসিয়াসনেস, এই যে জিনিসটা এটা হচ্ছে কনসিয়াসনেস। ওকে, মানে পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে জীবদেহের যে প্রতিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখে দেই, পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে জীবদেহের প্রতিক্রিয়া। ওকে, এটাকে আমরা বলে থাকবো কি না কনসিয়াসনেস, এটাকে আমরা বলে থাকবো কনসিয়াসনেস, যে রেসপন্স দেখায় সেটা হচ্ছে কনসিয়াসনেস। এটা সম্বন্ধে আমরা একটু অন্যভাবে পড়েছি, যেটাকে আমরা বলে থাকি সাধারণত উত্তেজনায় সাড়া দেওয়া, এটাকে সাধারণত আমরা বলে থাকি উত্তেজনায় সাড়া দেওয়া। সেটাই আমাদের এনসিইআরটি তে আমাদের কনসিয়াসনেস লেখা রয়েছে। আমরা আমাদের যদি আমাদের সাদরা কিংবা আমাদের ছায়া দেখতে যাই, সেখানে দেখতে পাবো আমাদের উত্তেজনায় সাড়া দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা বলো তো, এই উত্তেজনায় সাড়া দেওয়া এই ধর্মটাকে কি বলা হয়, এই যে ধর্মটা একে কি বলা হয়, একে বলা হয় উত্তেজিতা। এই ধর্মটাকে বলা হয় উত্তেজিতা। এই উত্তেজিতা, এই উত্তেজিতা যে দেখা যাচ্ছে, এটা কি ডিফাইনিং ফিচার, এটা কি একটা জীবের ডিফাইনিং ফিচার বলো? হ্যাঁ, তোমরা জেনে গেছো আগে থেকে দেখতে পাচ্ছি, রোহিত আগে থেকে জেনে গেছে, বাচ্চা প্রশ্ন জেনে গেছে, স্যার এবারে এই প্রশ্নটাই করবে। আচ্ছা, এটা কি জীবের ডিফাইনিং ফিচার, এটা জীব মানেই কি সে উত্তেজিত ধর্মটায় দেখাবে? এটা একটা ডিফাইনিং ফিচার বাবুয়া, যে কোনো জীবের ক্ষেত্রে এই ধর্মটা দেখা যাবে। এটা উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যাবে, সে আলোর দিকে চলে যাচ্ছে, যার ক্ষেত্রে দেখো সেটা এই ফিচার্সটা দেখাবেই দেখাবে, 100% দেখাবে। একটা জীব মানেই তার দেহে কনসিয়াসনেস থাকবে। কিন্তু কিন্তু যখন যখন তুমি একটা কথা জুড়ে দেবে সেলফ কনসিয়াসনেস, সেলফ কনসিয়াসনেস মানে কি, মানে নিজের উপর সচেতনতা, মানে আমার উপর সচেতন, আমি সচেতন, আমি আমার নিজের প্রতি সচেতন। ঠিক আছে, আমি আমার নিজের প্রতি সচেতন। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র একজনের ক্ষেত্রেই দেখা যায়, সেটা হচ্ছে হিউম্যান। সেটা হচ্ছে কি না হিউম্যান, মানে যে শুধু নিজেরটা বোঝে যাকে বলে। ঠিক আছে, হ্যাঁ, হিউম্যান এর ক্ষেত্রে দেখা যাবে। এটা কি তাহলে ডিফাইনিং ফিচার্স বলো? সেলফ কনসিয়াসনেস কি একটা ডিফাইনিং ফিচার্স? এটা তো বুঝলাম ডিফাইনিং ফিচার্স। এটা কি ডিফাইনিং ফিচার? নো, এটা শুধুমাত্র হিউম্যানের ক্ষেত্রে দেখা যায়, সেজন্য এটা ডিফাইনিং ফিচার নয়, নট এ ডিফাইনিং ফিচার। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে পুষ্টি। আচ্ছা, পুষ্টিটা আমাকে বলো তো, পুষ্টি উপচিতি বিপাক নাকি অপচিতি বিপাক বলো? পুষ্টি একটি উপচিতি বিপাক নাকি অপচিতি বিপাক? পুষ্টির ক্ষেত্রে আমাদের দেহের মানে পুষ্টি অ্যাকচুয়ালি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, এই কয়েকটা ফিচার্স পড়লেই হবে। ঠিক আছে, এই কয়েকটা ফিচার্স হচ্ছে জীবের 5টা যে ফিচার্স রয়েছে, জীবের মেইন 5টা বৈশিষ্ট্য। এইবারে যে বৈশিষ্ট্যগুলো পড়বো এগুলো হচ্ছে আদার্স। ঠিক আছে, এটা হচ্ছে উপচিতি বিপাক, পুষ্টি হচ্ছে একটা উপচিতি বিপাক।
আচ্ছা, পুষ্টি কত ধরনের হয়? পুষ্টি আমার দু ধরনের হয়ে থাকে। পুষ্টি আমার দু ধরনের হয়ে থাকে। একটা কি জুয়ের ক্ষেত্রে দেখা যায়। জু মানে কি? জু মানে কি? মানে প্রাণী। জু মানে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কি থাকে? প্রাণী থাকে। তার মানে যেটা জুয়ের ক্ষেত্রে দেখা যায় তাকে বলা হয় হলোজৈবিক পুষ্টি। ঠিক আছে, হলোজৈবিক পুষ্টি। আর ফাইটোর ক্ষেত্রে দেখা যায়, ফাইটো মানে উদ্ভিদ, যেটাকে আমরা বলবো হলোফাইটিক পুষ্টি। হলোফাইটিক পুষ্টি। হলোজৈবিক পুষ্টি কার দেখতে পাওয়া যাবে? প্রাণী ক্ষেত্রে দেখা যাবে। আর হলোফাইটিক পুষ্টি কার দেখা যাবে? প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যাবে। হলোজৈবিক পুষ্টির কয়েকটা স্তর রয়েছে, মানে কয়েকটা ভাগে মানে কয়েকটা ভাবে হয়। প্রথমে কি করি আমরা? খাদ্য গ্রহণ করি। ফার্স্ট যে পার্টটা হয়, প্রথম হয় খাদ্য গ্রহণ। তারপরে কি হয় স্যার? তারপরে হয় ওই গৃহীত খাদ্যের পাচন হয়। তারপরে কি হয় স্যার? ওই পাচিত খাদ্যের শোষণ হয়। তারপরে কি হয় স্যার? শোষিত খাদ্যের আত্তীকরণ হয়। তারপরে কি হয় স্যার? অপাচ্য খাদ্যের বহিষ্করণ হয়। ঠিক আছে, এটা হচ্ছে হলোজৈবিক পুষ্টির যে কি কি হয় তার একটা পরপর কি হয় সেটা লিখে দিলাম। আচ্ছা, নেক্সট হলোফাইটিক পুষ্টি কি হয়? হলোফাইটিক পুষ্টির দুটোই ভাগ পাবো, দু রকম, মানে দুটো পার্টেই হয়। একটা হচ্ছে সংশ্লেষ, মানে খাবার তৈরি করলো, তারপরে হবে আত্তীকরণ। সংশ্লেষ আর হচ্ছে আত্তীকরণ। ওকে, চলো নেক্সট যেটা হচ্ছে দেহের আভ্যন্তরীণ সাম্যতা। দেহের আভ্যন্তরীণ সাম্যতা, দেখো একদম সোজা ভাষায় এটা বলবো, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। ধরো আমরা আমাদের পরিবেশে কি হচ্ছে না হচ্ছে জানি না, কিন্তু আমাদের দেহের ভেতরে আভ্যন্তরীণ সাম্যতা একটা বজায় থাকে। যেমন ধরো আমাদের দেহে কি রয়েছে? না গ্লুকোজ রয়েছে, আমাদের রক্তে গ্লুকোজ রয়েছে। এইবারে গ্লুকোজ লেভেল যখন কি হয়ে গেল না কমে গেল, গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে, তখন কোন হরমোন গ্লুকোজ লেভেলকে আবার বাড়াবে? গ্লুকোজ লেভেল কমে গেল, তখন ইনসুলিন হরমোন, তখন গ্লুকাগন হরমোন গ্লুকোজ লেভেলকে কি করবে? না বাড়াবে। গ্লুকাগন কি করবে? গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেবে। আবার যখন বেড়ে গেল তখন আবার ইনসুলিন হরমোন কমাবে। এইভাবে আমাদের দেহের গ্লুকোজ লেভেল কি থাকে? না গ্লুকোজ লেভেল ঠিকঠাক থাকে। এইভাবে আমাদের গ্লুকোজ লেভেল ঠিকঠাক থাকে, মানে কি দেহের ভেতরে সাম্যতা বজায় থাকে। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিয়ে সুন্দর করে লিখে দেবে, আর কিচ্ছু না। নেক্সট সমন্বয় সাধন, এটা অলরেডি আমরা পড়েছি। সমন্বয় সাধন কেমন স্যার? ধরো তুমি কি করছো? আচ্ছা ঠিক আছে, চলো তার আগে আমি সমন্বয় সাধনকে আগে ভাগ করে দিই। সমন্বয় সাধন দুভাগে হতে পারে। একটা হতে পারে ভৌত, একটা হতে পারে রাসায়নিক। বলো, ভৌত সমন্বয় সাধন করে আমাদের দেহে কে? আমাদের দেহে ভৌত সমন্বয় সাধন করে কে? ঝটপট বলো। ভৌত সমন্বয় সাধন করে কে? বলো। একদম, বাহ। হরমোন হচ্ছে ভৌত, হরমোন হচ্ছে রাসায়নিক, আর স্নায়ুতন্ত্র হচ্ছে ভৌত। হচ্ছে হরমোন। এরা কি করে? আমাদের দেহের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে। ধরো মাথার সাথে কার সমন্বয়? হাত পা, আমার পুরো বডিটা যে চলছে পুরোপুরি সমন্বয় সাধনের উপর ভিত্তি করে। মানে মাথা কন্ট্রোল করছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমার হাতকে, আমার মুখকে, এই জন্য আমি কথা বলতে পারছি। ঠিক আছে, এই যে একটা সমন্বয় সাধন ব্যাপার চলছে, এটা আমাদের
জীবেদের একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। ওকে, চলো নেক্সট, পরিব্যক্তি। পরিব্যক্তি, আচ্ছা হ্যাঁ, পরিব্যক্তিটা তার আগে রয়ে গেছে একটা চলন গমন। ঠিক আছে, চলন গমন। আচ্ছা চলন গমন কাকে বলে তোমরা কি জানো? চলন গমন কাকে বলে জানো? চলন মানে কি? চলন মানে কি? চলন মানে হচ্ছে এক জায়গায় স্থির থেকে অঙ্গ পতঙ্গ সঞ্চালন। এক জায়গায় স্থির থেকে অঙ্গ পতঙ্গ অঙ্গ সঞ্চালন। আর গমনটা কি স্যার? স্যার গমনটা কি? গমনটা কি? গমনটা হচ্ছে স্থান পরিবর্তন। ঠিক আছে, গমনটা হচ্ছে স্থান পরিবর্তন। ঠিক আছে, এটা কেমন ভাবে হবে? চলন আর গমনটা হয় কিভাবে? না উদ্দীপকের প্রভাবে হয়। বা স্বতঃস্ফূর্ত ভাবে হতে পারে। আর কি, কেন আমরা চলন গমন করে থাকি? আত্মরক্ষার ক্ষেত্রে, খাদ্য সংগ্রহের ক্ষেত্রে, আর কি জননের ক্ষেত্রে, আরো অনেক 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 রয়েছে, তোমরা সমস্ত জানো। ঠিক আছে, এই জন্য আমরা চলন গমন করে থাকি। হ্যাঁ একদম ঠিক, মুভিং আওয়ার হোল বডি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, দ্যাট ইজ কি? দ্যাট ইজ আমাদের লোকোমোশন। আচ্ছা চলো নেক্সট, আচ্ছা চলন গমন জিনিসটা বুঝতে পেরেছো? একদম লোকোমোশন, ঠিক। চলো নেক্সট আসো পরিব্যক্তিতা বা পরিব্যক্তি বা মিউটেশন, যেটা তোমরা অলরেডি জানো। আচ্ছা আমাদের কোষ, ধরো এটা আমাদের একটা কোষ, কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, কোষের মধ্যে আরো একটা জিনিস থাকে তার নাম হচ্ছে ক্রোমোজোম, যেটা এইভাবে থাকে না, তোমরা জানো কিভাবে থাকে, ক্রোমাটিন জালিকা হিসাবে থাকে। ঠিক আছে, ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে স্যার? ক্রোমোজোমের মধ্যে কি থাকে স্যার? না জিন থাকে। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে স্যার? না জিন থাকে। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? না জিন থাকে। সেই জিন, সেই জিনে যখন হঠাৎ কোনো স্থায়ী পরিবর্তন ঘটবে, সেই জিনের যখন হঠাৎ কোনো স্থায়ী পরিবর্তন ঘটবে, হঠাৎ কোনো স্থায়ী পরিবর্তন ঘটবে, তখন তাকে আমরা বলবো কি? না পরিব্যক্তি। তখন তাকে আমরা বলবো কি? না পরিব্যক্তি। আর এই পরিব্যক্তি ঘটনাটা জীবের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যেটাকে আমরা বলে থাকি পরিব্যক্তিতা। ঠিক আছে, এটাকে বলো ক্রোমোজোম। ওকে, ঠিক আছে, এই পরিব্যক্তি ঘটানোর ক্ষমতাকে বলা হয় পরিব্যক্তিতা। আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে অভিযোজন ক্ষমতা। ঠিক আছে চলো, অভিযোজন ক্ষমতা। অভিযোজন ক্ষমতাটা কি? না ক্রমাগত পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য, দেখো পরিবেশ সবসময় পরিবর্তনশীল, পরিবেশ সবসময় পরিবর্তনশীল। এবার কি করতে হবে? পরিবর্তনশীল পরিবেশে একটা জীব যখন টিকে থাকতে চাইছে, ঠিক আছে, যখন একটা জীব টিকে থাকতে চাইছে এই পরিবেশে, যখন একটা জীব এই পরিবেশে টিকে থাকতে চাইছে, তার জন্য তাকে কি করতে হবে? তাকে কি করতে হবে? নিজের দেহের মধ্যে কিছু পরিবর্তন, স্থায়ী বংশানুক্রমিক
পরিবর্তন আনতে হবে, যেটাকে আমরা বলবো কি না অভিযোজন, যেটাকে আমরা বলবো কি না অভিযোজন, যেটা একটা জীবের অন্যতম প্রধান ধর্ম। ওকে, চলো নেক্সট, জীবন চক্র। জীবন চক্র কি স্যার? একটা বড় আম গাছ ছিল, বড় একটা আম গাছ ছিল, কাদের বাড়িতে আমার আম খেতে যাওয়ার কথা ছিল গো? হ্যাঁ, আমের সময় চলে এলো তো। স্যার কত আম খাবেন, আসবেন আমার বাড়ি। কার বাড়িতে যাওয়ার কথা ছিল? ধরো এটা আম, ধরে নিলাম এটা আম, ঠিক আছে। তো হ্যাঁ, তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল। ধরো এটা একটা গাছ, ঠিক আছে, এটা একটা গাছ, এটা তার ফল, এটা তার ফল, ফল কি হলো না মাটিতে পড়লো, ফল আমার মাটিতে পড়ে গেছে, ফল কি হয়েছে না মাটিতে পড়ে গেছে, হ্যাঁ মাটিতে পড়ে গেছে। এবারে এবারে ফলের মধ্যে কি ছিল স্যার? ফলের মধ্যে কি ছিল? বীজ। ফলের মধ্যে কি ছিল? বীজ। সেই বীজটা আবার অঙ্কুরিত হলো, বীজটা আবার অঙ্কুরিত হলো, বীজটা আবার অঙ্কুরিত হলো, দিয়ে আবার কি হলো না একটা বড় গাছ, ঠিক আছে। এই যে এটা ক্রমশ চলতে থাকে, এটা চলতেই থাকে, সমস্ত জীবদেহে এটা ঘটবেই ঘটবে, এটা হচ্ছে জীবন চক্র, এটা হচ্ছে জীবন চক্র। ওকে, যেটা জীবের একটা আরো অন্যতম বৈশিষ্ট্য, ঠিক আছে। এগুলো হচ্ছে জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য, যেগুলো আমি আলোচনা করে দিলাম। বলো কারো কোথাও কোনো ডাউট সাউট আছে কিনা, যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, ওই জায়গাটা বুঝতে পারিনি, কেউ কি এরকম আছো? বলো। হ্যাঁ, রবিদাসের বাড়ি থেকে নিয়ে আসছিলাম গাছটা, বেঁচে গেছে। বলো আর কতক্ষণ ক্লাস হবে স্যার? কারো কোনো ডাউট থাকলে বলে দাও, তারপরে আমার ক্লাস শেষ। অরিত্র বলো। স্যার এটা পুরো সিলেবাসেই নাই, না এটা সিলেবাসেই নাই, এই জিনিসটা আজকে যে পড়ালাম এটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু আমার বইতে আছে। কোনো টিচার যদি প্রশ্ন দিয়ে দেন তুমি কিন্তু কিছু বলতে পারবে না, বুঝতে পেরেছো? সেজন্যই তোমাদেরকে পড়ানা। বলো অঙ্কিত, কোথায় বুঝতে পারছো না বলো? স্যার প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে আমাদের, ধরো এটা কোষ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা আমার কোষ, এটা একটা কোষ, কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস, কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস তো জানো তোমরা, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে না থাকে, কে? হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম হচ্ছে এই যে, এর ভেতরে কিছু কিছু কি থাকে, কোষ অঙ্গাণু থাকে, ঠিক আছে। প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজমটা হচ্ছে এখানে রয়েছে নিউক্লিয়াস, এখানে বেশ কিছু সেল সেল অর্গানেল থাকে, যেমন তোমার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই সমস্ত কিছু থাকে। এই যে নিউক্লিয়াস, এই যে সেল অর্গানেল, সমস্ত কিছু নিয়ে এখানে একটা তরল পদার্থ থাকে, ঠিক আছে, একটা তরল পদার্থ থাকে, যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস সমস্তটাকে নিয়ে তৈরি হয় কি না প্রোটোপ্লাজম। বুঝতে পেরেছো হ্যাঁ অঙ্কিত? স্যার, হ্যাঁ স্যার, তাহলে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজম। আচ্ছা স্যার। চলো, আচ্ছা রোহিত বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে বলো ডিফাইনিং ফিচারটা একবার যদি বলেতেন। ডিফাইনিং ফিচার কি, দাও বলছি। ডিফাইনিং ফিচার হচ্ছে, আচ্ছা এতে থাক, ডিফাইনিং ফিচার হচ্ছে এরকম ফিচার যেটা কোন একটা জীবের দেহে অবশ্যই প্রেজেন্ট থাকবে,
ঠিক আছে, অবশ্যই প্রেজেন্ট থাকবে। ওই জীবের জীব হওয়ার জন্য তাকে ওইটা থাকতেই হবে। যেমন রিপ্রোডাকশন, আমি রিপ্রোডাকশন করলাম, তাহলে কি আমি জীব নয়? আমি তো জীব, তাই না রোহিত? হ্যাঁ স্যার। আমি রিপ্রোডাকশন করলাম না, তাহলে আমি কি জীব নয়? আমি জীব। কিন্তু এই ফিচার্সটা জীবের যে থাকতেই হবে সেটা মাস্ট নয়, এটা ডিফাইনিং ফিচার নয়। তার মানে এই রিপ্রোডাকশনটা কোনো ডিফাইনিং ফিচার নয়। কিন্তু আমার দেহ বলো, যে কোনো জীব দেহ বলো, সেল দিয়ে তৈরি, এটা হচ্ছে একটা ডিফাইনিং ফিচার। জীব মানেই সেই বৈশিষ্ট্য থাকবে, যে বৈশিষ্ট্যটা জীব মাত্রই থাকবে সেটা হচ্ছে ডিফাইনিং ফিচার। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে মানে পারলাম? সব জীব, থাকবে। সমস্ত জীব দিয়ে যে বৈশিষ্ট্য থাকবেই থাকবে সেটা হচ্ছে ডিফাইনিং ফিচার। যেমন সেলুলার অর্গানাইজেশন, যেমন তোমার কি বলে বিপাক, এই সমস্ত যে বৈশিষ্ট্য, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো অঙ্কিতা। হ্যাঁ হ্যাঁ বলো, স্যার, কিছু বলবে? হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই গ্রোথের যে টাইপ পার্সেন্টে ছিল ওটা একটু বুঝতে পারছি না। গ্রোথের টাইপ বুঝতে পারছো না? হ্যাঁ। গ্রোথ টাইপ, আচ্ছা দেখো, একটা হচ্ছে ভেতর থেকে গ্রোথ হয়, মানে জীবের যে গ্রোথ এটা ভেতর থেকে হচ্ছে। আমাদের গ্রোথ তো ভেতর থেকে হয়, আমাদের কি বাইরে টুপি পরে নিচে এটা গ্রোথ হয়ে গেল এরকম কি আছে? এরকম ব্যাপার কি আছে? এরকম ব্যাপার নেই। আমাদের গ্রোথ ভেতর থেকে হয়, এটা হচ্ছে যে ইন্ট্রিনসিক গ্রোথ। ঠিক আছে, এটাকে ইন্ট্রিনসিক গ্রোথ বলা হয়। আর যে এক্সট্রিনসিক, কোন একটা পাহাড়, তার উপরে কি পড়লো? বরফ পড়লো, পাহাড়ের গ্রোথ হলো, এটা হচ্ছে এক্সট্রিনসিক গ্রোথ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এক্সটেন্সিভ গ্রোথ কাদের ক্ষেত্রে দেখা যাবে? অজীব বস্তুর ক্ষেত্রে। ধরো কোনো একটা দেওয়াল ছিল, তাতে তুমি আরো মাটি লেপে দিলে, মানে তার দেওয়ালটার গ্রোথ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটেন্সিভ, যেটা জড় পদার্থের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। অরিজিৎ বলো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি ক্লাসটা রেকর্ড দেবেন তো? মানে আমার হ্যাঁ নেটের প্রবলেম অবশ্যই রেকর্ডেড থাকবে, একটু পরেই রেকর্ডেড পেয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা নেই? একদম অল ক্লিয়ার বলে দাও, যদি অল ক্লিয়ার হয়ে থাকে একবার ইয়েস লিখে দাও, তারপরে আজকে আমাদের ক্লাস এন্ড হবে। এবং পরবর্তীকালে এই রকম করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কনসেপ্ট এবং প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে যাবো, একদম বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি বুঝিয়ে ছাড়বো। ঠিক আছে, চলো চলো, টাটা সবাইকে, গুড নাইট। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা। টাটা।